হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল অফ ইউ। এক্সাম বন্ধু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো আজকে আমরা স্টার্ট করতে চলেছি এভিটি এর পেজ নাম্বার 287 এবং প্রত্যেকটা সেটই কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবারের মাধ্যমিকের জন্য। প্রত্যেকটা সেটকে তোমরা সমানভাবে গুরুত্ব দিয়ে করো, ঠিক আছে? কোনো সাজেশনের দিকে যেও না। বাই চান্স সাজেশন যদি না পরীক্ষা হলে খাটে, তখন কিন্তু তোমার জন্য কিন্তু খুব খারাপ সিচুয়েশন হতে চলেছে। সেই জন্য আগে নিজের উপরে সেই বিশ্বাস তৈরি করো যে তুমি যে কোনো অঙ্ক পরীক্ষার জন্য রেডি করে রেখেছো। তো তাহলে সেক্ষেত্রে তোমার এক্সামটা দিতে এবং এক্সামের আগে কিন্তু অনেক কনফিডেন্স পাবে, ঠিক আছে? তো সেই জন্য বলবো টেস্ট পেপার প্র্যাকটিস করতে থাকো, এর থেকে ভালো সাজেশন আর কিছু নেই তোমার পরীক্ষার জন্য। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন দেখো। বলছি বার্ষিক 6.14% সরল হারে কোনো মূলধন 3 গুণ হবে কত বছরে? আচ্ছা, কোনো মূলধন 3 গুণ হবে 6.14% হারে, অর্থাৎ আর এর মান এখানে বলে দিচ্ছে কত, 6.14%। তার মানে কত হবে, 6/24 একে 25/4, এত পার্সেন্ট হয়ে গেল আমাদের আর এর মান। তো কোনো মূলধনটাকে আমরা পি ধরছি, 3 গুণ হবে, অর্থাৎ পি টাকা 3 গুণ হয়ে যাবে। তার মানে সুদ কত এখানে বলতে পারবে? সুদ হবে 3p মাইনাস পি, অর্থাৎ 2p টাকা হবে সুদ। তাহলে আমরা আই সমান পি আর টি বাই 100 যদি মানগুলোকে বসাই, আই মানে হচ্ছে সুদ, ক্যাপিটালটাকে আমরা আসল ধরেছি পি, এটা হচ্ছে আসল টাকা, এটা আসল, আর এটা হচ্ছে সুদ আসল, ঠিক আছে? এটা হচ্ছে সুদ আসল। তাহলে সেখান থেকে আমরা সুদ বের করার জন্য সুদ আসল থেকে আসলটাকে বিয়োগ করে দিয়েছি, সেখান থেকে আমরা সুদ পেয়েছি 2p। তো সেই আয়ের জায়গায় 2p লিখলাম ইন্টু পি আর টি বাই 100। আর এর মান কত, 25/4। তো অঙ্কের নিয়ম অনুযায়ী 4টাকে নিচে বসালাম। টাইম আমাদের বের করতে বলেছে, তো টি লিখলাম, আর নিচে 100/100। তাহলে 25/4 100, আর এখান থেকে পি আর পি কেটে গেল, 4 4 16 দুগুণে 32। তার মানে টি এর মান চলে এলো 32, আর এটাই আমাদের কিন্তু আনসার হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ 32 বছর হয়ে যাবে একদম কারেক্ট আনসার। যে এই 6.14% সরল সুদের হারে কোনো মূলধন 3 গুণ হয়ে যাবে 32 বছর, তার জন্য সময় লাগবে। ওকে, পরের কোশ্চেন চলে আসছি। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি সমান 0 সমীকরণে বীজদ্বয় সমান হবে কখন? তো এই অঙ্কটা আমি গতকালের সেটে দেখেছি, আজকে ডিটেলসে ভেঙে দেখাচ্ছি না, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিয়েছো। এখানে কি হবে, সি সমান মাইনাস বি স্কোয়ার বাই 4a হবে, ঠিক আছে? অলরেডি তোমরা আগে সেটাটা দেখেছো, তো সেইখানে কিন্তু ডিটেলস আমি করে দিয়েছিলাম। নেক্সট কোশ্চেন দেখো। দুটো বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করেছে, স্পর্শ করেছে। এ বি বৃত্ত দুটির একটা সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, ঠিক আছে? দেখো স্পর্শ করেছে দুটো বৃত্ত, একটা বৃত্ত ধরো এই, ঠিক আছে? আর আরেকটা বৃত্ত ধরো এই, দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? এবার বলছে এ বি বৃত্ত দুটির একটা সাধারণ স্পর্শক। তো আমি একটা সাধারণ স্পর্শক এরমভাবে তৈরি করে নিলাম। দেখো মোটামুটি ছবিটা আমি আঁকার চেষ্টা করছি। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, যেখানে দুটো বৃত্তকে কাট করেছে, মানে টাচ করে আছে। এবার বলছে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, অ্যাঙ্গেল এসিবির পরিমাপ। আচ্ছা আচ্ছা, সি বিন্দুতে স্পর্শ করে, এটা হচ্ছে সি, এই বিন্দুটা হচ্ছে সি। অ্যাঙ্গেল এসিবির মান বের করতে বলেছে, তার মানে কি আমাকে এটা যুক্ত করতে হবে, এটা আর এটাকে যুক্ত করতে হবে। তোমার এই কোণটা তোমাকে বের করতে হবে, এসিবির মান। তো এসিবির মান এখান থেকে তুমি কি বলতে পারো, দেখো এসিবির মান এটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে? 90 ডিগ্রি হবে আনসার। অর্থাৎ এই বাহুটা এই জ্যাটা আর এই জ্যাটা, বিসি আর এসি যে দুটো জ্যা, এসি হচ্ছে এই ও কেন্দ্রীয় বৃত্তের জ্যা, আর বিসি হচ্ছে পি কেন্দ্রীয় বৃত্তের জ্যা, এরা পরস্পর লম্বভাবে অবস্থান করে যদি এটা সাধারণ স্পর্শক হয়ে থাকে, ঠিক আছে? সরল সাধারণ স্পর্শক যদি হয়ে থাকে। পরের কোশ্চেন আসছি। একটা ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস এবং ডি এর মধ্যে সম্পর্ক কি? আচ্ছা, ঘনকের একটা বাহু কত হয়, এ হয়, বলে দিয়েছে এটা, সরি এটা বলে দেয়নি, আমাদের ধরে নিচ্ছে ঘনকের একটা বাহু কি এ একক। তাহলে এস মানে কি বলছে, দেখো সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 6 ইন্টু বাহু স্কোয়ার, মানে 6a স্কোয়ার। যেহেতু আমরা একটা বাহুকে এ ভাবছি, ঠিক আছে, বাহুটাকে আমরা এ ধরছি, তাহলে 6a স্কোয়ার। আর ডিটাকে কি বলছে, দেখো কর্ণ। একটা ঘনকের কর্ণের সূত্র কি, √3 ইন্টু এ, অর্থাৎ √3 ইন্টু বাহু। আর এস এবং ডি এর সম্পর্ক বের করতে বলেছে, তাহলে আমরা কিভাবে করতে পারি, এস সমান যে 6a স্কোয়ার আছে, এস সমান যে 6a স্কোয়ার আছে, এখান থেকে আমরা কি করছি, ফার্স্ট এই সমীকরণকে উভয় দিকে আমরা কিন্তু বর্গ করে নিচ্ছি, অর্থাৎ ডি স্কোয়ার সমান √3a এর হোল স্কোয়ার, উভয় পক্ষে আমরা কি করলাম, বর্গ করলাম। তার ফলে দেখো এখান থেকে পাচ্ছি ডি স্কোয়ার সমান, এখান থেকে পাচ্ছি 3a স্কোয়ার। দেখো √3 স্কোয়ার করা মানে শুধু 3 হয়ে যাবে। তাহলে এখান থেকে এ স্কোয়ারের মান পাবো কি, দেখো ডি স্কোয়ার বাই 3। এই যে এ স্কোয়ারের মান ডি স্কোয়ার বাই 3 পেলাম, সেটাকেই আমরা এখানে বসিয়ে দেবো, অর্থাৎ এ স্কোয়ারের জায়গায় লিখবো ডি স্কোয়ার বাই 3। 3 আর এটা কাটলে হবে 2, তাহলে এস সমান 2d স্কোয়ার, ঠিক আছে? তো এস সমান 2d স্কোয়ার, তো কোন অপশান, দেখো এস সমান 2d স্কোয়ার, দেখো এইটা হবে, এটা ঘুরিয়ে লেখা আছে, তার মানে আমরা ঘুরিয়ে যদি এটার মতো করে লিখতে চাই, ডি স্কোয়ার সমান এস বাই 2, অর্থাৎ
এই অপশান হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেন। দেখো, একটা সুষম ষড়ভুজের প্রত্যেকটি অন্তঃকোণের বৃত্তীয় মান π/3, 2π/3, π/6 আর π/4। একটা সুষম ষড়ভুজের একটা অন্তঃকোণের বৃত্তীয় মান, একটা সুষম ষড়ভুজের যে কোনো অন্তঃকোণের সমস্ত অন্তঃকোণগুলোর সমষ্টি যে সূত্র হয় কি, সেটা হয় না n-2, 2 × n-2, 2 × n-2 ইন্টু সমকোণ মানে 90 ডিগ্রি। এখানে মানে যে কোনো হচ্ছে n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টির সূত্র এটা। আর এখানে কত আছে দেখো, ষড়ভুজ আছে। ষড়ভুজ মানে এরকম একটা ছবি, অর্থাৎ যে বহুভুজের 6টা বাহু রয়েছে, তো তার প্রত্যেকটা অন্তঃকোণের সমষ্টি বের করতে গেলে, অর্থাৎ এই কোণ, এই যে 6টা কোণ দেখতে পাচ্ছ, ষড়ভুজ মানে কি, তার 6টা কোণ থাকবে। তো 6টা কোণের মোট সমষ্টি আমরা এখান থেকে সরাসরি ফর্মুলা দিয়ে বের করতে পারি। তাহলে 2 n এর জায়গায় 6 বসাবো, যেহেতু 6টা বাহু, আর 90, তার মানে 6 থেকে 2 বিয়োগ করে 4, 4 দুগুণে 8, 8 আর 90 গুণ করে হবে 720 ডিগ্রি। অর্থাৎ এই ষড়ভুজের সমস্ত যে কোণগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটি অন্তঃকোণের সমষ্টি, ঠিক আছে, সমস্ত অন্তঃকোণগুলোর সমষ্টি হবে কত, 720 ডিগ্রি। এই পর্যন্ত ক্লিয়ার। এবার বলেছে প্রত্যেকটি অন্তঃকোণে বৃত্তীয় মান বের করতে হবে। তার মানে 6টা কোণ সমষ্টি 720, তাহলে একটি কোণের মান কত হবে, 720কে আমরা 6 দিয়ে ডিভাইড করে দেবো, অর্থাৎ 120 ডিগ্রি করে আসবে। এটা হচ্ছে প্রত্যেকটা কোণের মাপ, মানে এটা এই কোণটার মাপ হলো 120 ডিগ্রি, এইটার মাপও তাই, এটার মাপও তাই, এইভাবে প্রত্যেকটা কোণের মাপই 120 ডিগ্রি করে আসবে। তাদের প্রত্যেকটা বৃত্তীয় মান বের করতে হবে। তার মানে কি 120 ডিগ্রিকে বৃত্তীয় করে নিয়ে যেতে গেলে কী করতে হবে, π/180 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা 60 দিয়ে ক্যালকুলেশন করে 60 দুগুণ 120, 60 3 180, অর্থাৎ 2π/3 হবে আমাদের একদম কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 2π/3 অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন আসছি। দেখো, একটা পরিসংখ্য বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো কি, সেটা হচ্ছে ওজাইভ। তোমরা জানো এই কোশ্চেন অলরেডি আমরা আগেও করেছি। পরের কোশ্চেন দেখো, লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময়ের ড্যাশ সম্পর্ক থাকে। লভ্যাংশ স্থির আছে, অর্থাৎ লাভ ফিক্সড, মূলধনের সঙ্গে সময় কি সম্পর্ক, সময় হচ্ছে ব্যস্ত সম্পর্ক হবে। দেখো, ব্যস্ত হবে। ঠিক আছে, কারণ লাভকে আমি ফিক্সড রাখতে চাইছি, অর্থাৎ আমি আগের বছরে যা লাভ পেয়েছি এবছর সেই লাভ পেতে চাইছি। তার মানে আমাকে কী করতে হবে, মূলধনের সঙ্গে সময়ের কী সম্পর্ক করতে হবে, ব্যস্ত। অর্থাৎ মূলধন বেশি দিলে সময় কম করব, আবার মূলধন কম দিলে সময় বেশি করব। অর্থাৎ আমি ধরো কথার কথা বলছি, একটা ব্যবসায় আমি 1 বছর টাকা রাখতে চাইছি, কিন্তু আমি লাভ সমানভাবে নিতে চাইছি। বাকি যারা পার্টনার রয়েছে তারা যা লাভ নেবে সেম টাকা আমিও লাভ নিতে চাইছি, কিন্তু আমি 1 বছর বেশি টাকা রাখবো না। তো স্বাভাবিক আমি সেখানে টাকা বেশি নিয়োগ করব, তারা অনেক বছর ধরে টাকা রাখবে, তো তারা সেক্ষেত্রে হচ্ছে কম টাকা দিলেও চলে যাবে। তো সেই জন্য মূলধনের সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক থাকবে। ঠিক আছে, √5 + 6 এর অনুবন্ধীকরণ কী হবে, -√5 + 6। রুটের আগে সাইনটা শুধু আমরা চেঞ্জ করে দেবো। নেক্সট কোশ্চেন দেখো, ড্যাশ ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত। তো স্থূলকোণী ত্রিভুজ, যদি সেটা স্থূলকোণী ত্রিভুজ হয়ে থাকে, ঠিক আছে, স্থূলকোণী যদি ত্রিভুজ হয়ে থাকে, সেই স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে ত্রিভুজের বাইরে অবস্থিত। যেমন ধরো আমি একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকলাম, ধরো এরকম টাইপস একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে, এরকম। ঠিক আছে, এটাকে যদি আমি পরিবৃত্ত তৈরি করি, দেখো এখানে একটা পরিবৃত্ত তৈরি করি, মানে এরকম টাইপসের হবে। আমি ছবিটা মোটামুটি আঁকার চেষ্টা করলাম, কারণ এরমভাবে তো আঁকা সম্ভব নয়। তো এর কেন্দ্র কোথায় থাকবে, দেখো ত্রিভুজের বাইরে থাকবে। ক্লিয়ার। এবার বলছে sin θ - 30 ডিগ্রি সমান হাফ হলে tan θ মান কত। আচ্ছা, সাইন কতর মান হাফ হয়, θ - 30 বলেছে হাফ, তাহলে সাইন কতর মান হাফ হয়, sin 30 মান হাফ হয়, তাই না। 2 থেকে সাইন বাদ চলে গেলে θ - 30 ডিগ্রি সমান 30 ডিগ্রি। তার মানে এখান থেকে পাচ্ছি কি θ সমান 30 + 30 মানে হচ্ছে কত, 60 ডিগ্রি। তাহলে আমাদের tan θ মান বের করতে বলছে, তাহলে tan θ মান কত বেরোলো, 60, তাহলে tan 60 মান কত হবে, √3 হবে। তো এটাই আমাদের আনসার, √3। পরের কোশ্চেন দেখো, একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য ড্যাশ একক। তো ঠিক আছে, লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান বলেছে। তার মানে ভূমির ব্যাসার্ধ, ওই যে লম্ববৃত্তাকার চোঙটির ভূমির ব্যাসার্ধটাকে যদি আমরা একটা r দিয়ে বোঝাই, দেখো একটা লম্ববৃত্তাকার চোঙ, ঠিক আছে, ভূমির ব্যাসার্ধটাকে আমরা r দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে, আর এই উচ্চতাটা, এই চোঙটার উচ্চতাটা h দিয়ে বোঝাচ্ছি। তাহলে চোঙটার আয়তন কী হবে, চোঙটার আয়তন দেখো আসবে কি, πr²h। আমরা সরাসরি এটা সূত্র থেকে জানতে পারি, πr²h। আচ্ছা, চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি, বক্রতলের ক্ষেত্রফল কি আসবে, বক্রতলের ক্ষেত্রফল আসবে দেখো 2πrh। ঠিক আছে, 2πrh। এত বর্গ একক আর এটা ঘন একক, এককগুলো লিখছি না, ঠিক আছে, তোমরা একটু লিখে নেবে এগুলো। আমাদের কি বলেছে দেখো, কন্ডিশন কি দিয়েছে দেখো, এই দুটো সমান বলে দিয়েছে, অর্থাৎ πr² সমান বলে দিয়েছে 2πrh। আর h কেটে দাও, একটা আরের সঙ্গে এদিকের একটা আর বাদ চলে গেল, তাহলে পাইও
কেটে গেল, তাহলে এখানে পড়ে আছে কি আর সমান এদিকে 2, এখানে দুটো আরের মধ্যে একটা আর কেটে গেছিলো, তাহলে আর সমান 2 চলে এলো। তাহলে এটা কি এলো, আর মানে কি ব্যাসার্ধ, আমাদের বলেছে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ব্যাস সমান কী করতে হবে 2 ইন্টু আর করতে হবে, অর্থাৎ 2 আর এর মান বের করতে হবে, তার মানে 2 ইন্টু 2 সমান 4 সেমি হয়ে যাবে, বা 4 একক, যেহেতু এখানে একক সেমি টেমি কিছু বলে দেওয়া নেই, তো আমরা সেক্ষেত্রে এককই লিখবো, 4 একক হয়েছে। যে শ্রেণীর পরিসংখ্যা সব থেকে বেশি তাকে কি বলা হয়, সংখ্যাগুরু মান বলা হয়। ঠিক আছে, একটা পরিসংখ্যা বিভাজন ছকে যে শ্রেণীটার সব থেকে বেশি বার থাকবে তাকে সংখ্যাগুরু মান বলা হয়, সংখ্যাগুরু শ্রেণী বলা হয়, সংখ্যাগুরু শ্রেণী। বোঝা গেছে? দেখো পরের কোশ্চেন কি আছে, এর মূলধন বি এর মূলধনের 2.1 গুণ, এ ও বি এর লাভ্যাংশের বন্টনের অনুপাত 2:5 হলে তোমাকে বের করতে হবে কি, না এটা সত্য মিথ্যা আছে তাই তো, তো তোমাকে চেক করতে হবে এটা 2:5 আসছে কিনা। ঠিক আছে, তাহলে এ আর বি এর মূলধনের অনুপাত, এ আর বি এর মূলধনের, এ এর মূলধন বি এর মূলধনের 2.1 গুণ। আচ্ছা, তাহলে বি এর রেসপেক্টে আমরা দেখতে হবে এর মূলধনটা কীভাবে আসছে, তাহলে বি এর মূলধনকে আমরা এক্স ধরে নিচ্ছি, তাহলে এর মূলধন কত হবে দেখো, এটা তাহলে কি ধরতে পারি আমরা, এক্স ইন্টু 2.1 অর্থাৎ দেখো 5/2 মানে 5x/2 চলে আসবে এটা। ঠিক আছে, অর্থাৎ এর মূলধন পেয়ে গেলাম আর বি এর মূলধন পেয়ে গেলাম। ওকে, আচ্ছা মাঝে মাঝে বুঝতেই পারছো একটু ভিডিওতে ডিসরাপশন আসছে, তার কারণ আশপাশে একটু নয়েজ থাকে, আমি যেখানে অ্যাকচুয়ালি ভিডিওটা রেকর্ড করি তার আশপাশে একটু নয়েজ থাকে, তো আমাকে ভিডিওটা করতে করতে প্রায় 10 থেকে 15 বার ভিডিওটাকে পজ করতে হয়। ঠিক আছে, যার জন্য ব্যাকগ্রাউন্ডে তোমরা হালকা ফুলকা নয়েজও কিন্তু পেতে পারো। ঠিক আছে, তো অনেক ওই জন্য সময় লাগে একটা ভিডিও বানাতে, কারণ অনেক সময় নয়েজ চলে আসছে, আমি বাধ্য হচ্ছি ভিডিওটাকে পজ করার জন্য, আবার নতুন করে সিস্টেম রেডি করতে হচ্ছে, সব কিছু করে তারপর হচ্ছে পজ করে আবার নতুন করে স্টার্ট করতে হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, তো চলো যার জন্য এই জিনিসগুলো একটু তোমরা ম্যানেজ করে নিও, সেটাই আর কি বলে দিলাম। তো এর মূলধন বলেছে দেখো বি এর মূলধনের 2.5 গুণ, তাহলে এর বি এর মূলধনের উপরে এর মূলধনটা ডিপেন্ড করে আছে, তাই জন্য বি এর মূলধনটাকে আমরা ধরে নিলাম এক্স, আর এর মূলধন এক্স গুণ 2.1 করে দিলাম। ঠিক আছে, এবার তোমাকে কি বলেছে দেখো, এ ও বি এর লাভ্যাংশের বন্টন অনুপাত 2:5, তো আমরা কি জানি মূলধনের অনুপাত যা হবে লাভের অনুপাত তাই হবে, অর্থাৎ এই দুটোকে অনুপাত করে দিলে 5x/2 x, অর্থাৎ এর মূলধনের অনুপাত আর বি এর মূলধনের অনুপাত যা হবে সেটাই তাদের লাভের অনুপাত সমান হবে। তাহলে এইটাকে যদি ক্যালকুলেশন করি আমরা পাবো দেখো 5x, আমরা দুদিকে কী করছি লসাগু 2 দিয়ে গুণ করে দিচ্ছি, দেখো এর তলায় কিছু নেই মানে 1 আছে, 2 আর 1 এর লসাগু কী হবে 2 হবে, সেই 2টা দুজনকেই গুণ করে দিচ্ছি, কেন করছি কারণ সংখ্যাগুলো ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাওয়ার জন্য। তাহলে পেয়ে যাচ্ছি কি 5x = 2x, দেখো x কেটে গেলে আসবে কত 5:2, আর এখানে কী দেওয়া ছিল, এখানে দেখো দেওয়া আছে 2:5, বাট আমাদের আসছে কত 5:2, তার মানে এই যে স্টেটমেন্টটা এটা কিন্তু মিথ্যা। ঠিক আছে, এই স্টেটমেন্টটা কি মিথ্যা। চলে আসছি পরের কোশ্চেন, দেখো বলছে AB = C², BC = A² আর CA = B² যৌগিক অনুপাত 1:1। তাহলে যৌগিক অনুপাত বের করতে গেলে কী করতে হয় তোমরা জানো, প্রত্যেকটার যেগুলো পূর্বপদ সেগুলোকে গুণ করতে হয়, অর্থাৎ AB গুণ BC গুণ CA, এটাকে যদি গুণ করি আমরা পাবো কি A² B² আর C², আর প্রত্যেকটা যেগুলো উত্তরপদ রয়েছে সেগুলোকে যদি গুণ করি তাহলে পাবো C² A² আর B²। এখন এই দুটোকে যদি আমরা অনুপাত করি, দেখো এটাকে আর এটাকে যদি অনুপাত করি, দেখো সেম টু সেম জিনিস না, এটা কেটে যাবে 1:1, অর্থাৎ স্টেটমেন্ট যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু সত্যই হবে। ঠিক আছে, সত্য হবে। চলো পরের কোশ্চেন দেখো, অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ, তো এই যে স্টেটমেন্টটা এটা সত্য, কারণ এই জিনিসটা অলরেডি আমরা আগেও প্রমাণ করে দেখিয়েছি, প্লাস এটা কিন্তু আমরা একাধিক সেটে করেছি এটাকে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, একটা নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে, তাহলে ব্যাসার্ধটা ধরে নাও আগে আর ছিল, তাহলে তার আয়তন কত হবে 4/3 πr3, এটা আসবে আয়তনের সূত্র। এখন ব্যাসার্ধ আগে যা ছিল তার দ্বিগুণ হয়ে গেছে, অর্থাৎ আগে আর ছিল এখন 2r হয়ে গেছে, তাহলে এখন আয়তন কত হবে সেম 4/3 π, তো আর এর জায়গায় এখন লিখবো 2r, এখন এটাই ব্যাসার্ধ। তো এটাকে সলভ করলে আমরা কী পাচ্ছি দেখো 4/3 π, 2 এর কিউব করলে হবে 8 আর r3, তো আমরা কিছু আর ক্যালকুলেশন করবো না, জাস্ট 8টাকে সামনে লিখবো ইন্টু 4/3 πr3, অর্থাৎ যা ছিল দেখো হুবহু এখানে তাই আছে, শুধু তার সঙ্গে 8 গুণ হয়ে আছে, তাহলে বলেছে এখানে আয়তন দ্বিগুণ হবে, তো এখানে কিন্তু আয়তন আমরা কত দেখতে পাচ্ছি 8 গুণ, তার মানে এই যে স্টেটমেন্টটা এটা হবে মিথ্যা। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি, এবি সমান বিসি হলে অ্যাঙ্গেল সি এর মান 60 ডিগ্রি, তো আমাকে টেস্ট করতে হবে কি অ্যাঙ্গেল সি এর মান যেটা 60 ডিগ্রি আসছে কীভাবে আসছে, তাহলে একটা ত্রিভুজ অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ, তার মানে বুঝতেই পারছো,
তার মানে এটা এ, এটা বি, এটা সি, তাহলে এটা 90 ডিগ্রি বলে দিয়েছে। এ বি সমান বিসি, অর্থাৎ এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান বলে দিয়েছে। তার মানে কি এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে অ্যাঙ্গেল সিও বলে দিয়েছে 60 ডিগ্রি। দেখো এটা 60 ডিগ্রি, তাহলে এটা 60 হলে এটাও 60 ডিগ্রি হবে। ঠিক আছে, তো তোমাকে কি বলেছে, এবি আর বিসি যদি হয় তাহলে এটা 60 মানে এটাও 60 ডিগ্রি হতে হয়, বাট অ্যাকচুয়ালি কি সেটা এক্সিস্ট করে? একটা ত্রিভুজের 90 প্লাস 60 প্লাস 60 অর্থাৎ কত হয়? 60 যোগ করলে 120 আর 90 120 আর 9 যোগ করলে 210 হয়ে যায়। ত্রিভুজের কি হয় এটা? তিনটে কোণের যোগফলে 280 হয় কি? হয় না, মানে 180 হয় আমরা জানি, 210 তো আর হয় না ত্রিভুজের তিনটে কোণের যোগফল। তার মানে কি এখানে অ্যাকচুয়াল হওয়া উচিত ছিল কোনটা? এটা 90 হয়েছে, আর যেহেতু এই দুটো বাহু সমান তার মানে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এটা 90 হলে 180 থেকে ফার্স্ট 90 মাইনাস করে দাও আর তাকে 2 দিয়ে ডিভাইড করে দাও। কেন? কারণ যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ এটা, তাই জন্য এই যে সমান বাহু দুটো তৃতীয় বাহুর সঙ্গে দুটো সমান কোণ তৈরি করবে, অর্থাৎ এটা 90/2 মানে 45। আর এই জিনিসটা আমরা অলরেডি নিচু ক্লাস থেকে করে আসছি, যেটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হচ্ছে, তো বাকি দুটো কোণের মান 45 হয়। ঠিক আছে, বাট এখানে দেখো একটা কোণ 60 দেওয়া আছে, তো যেটা কিন্তু স্টেটমেন্ট যেটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আসলটাকে আমরা এক্স ধরে নিলাম। তো এক্স টাকার উপরে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে দেখো, 5% চক্রবৃদ্ধি সুদের হারে 615 টাকা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন কীভাবে করে থাকি? এটা পি ইন্টু 1 প্লাস আর বাই 100, আর মিনস এখানে 5% বাই 100 হোল টু দি পাওয়ার কত হবে? 2 বছর বলেছে, তাই জন্য পাওয়ারে 2 মাইনাস এক্স করবো, কারণ এটা কি হয় সমল চক্রবৃদ্ধি, সমল চক্রবৃদ্ধি থেকে আমরা আসলটাকে বিয়োগ করব, করলে পাবো সুদ অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ, যেটা আমাদের 615 বলে দিয়েছে। এখান থেকে এক্স কমন নিয়ে নাও ফার্স্ট, আর এখান থেকে এটা একটু কাটাকাটি করে নাও, তাহলে এখানে হবে 1 20, তাহলে 20 1 20 আর 1 21 20। ঠিক আছে, তো 21 20 স্কোয়ার মাইনাস এখানে আসছে 1 সমান 615 হয়েছে, 615। এরপরে দেখো কি আসবে, এখানে আমরা লিখতে পারি এক্স ইন্টু এ স্কোয়ার, আর এটাকে ভাবতে পারি বি স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1ই হবে, তাই জন্য আমরা একের জায়গায় আমরা 1 স্কোয়ারও লিখতে পারি। তাহলে এ প্লাস বি মাইনাস বি করতে পারি, অর্থাৎ 21 20 যোগ 1 আর 21 20 বিয়োগ 1 লিখতেই পারি। এটা করলে আমাদের অঙ্কটা অনেকটা ছোট হয়ে যাবে, ক্যালকুলেশন করাটা ইজি হয়ে যাবে। তাহলে এখানে দেখো লসও করলে 20 1 20 আর 1 21 মানে 41/20 ইন্টু এখানে 20 1 20 মানে 21 বিয়োগ 20 মানে 1 20 সমান আসছে 615। ঠিক আছে, তো জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের উত্তর পেয়ে যাবো এক্স সমান 615 ইন্টু 20 আর 20 গুণ করলে হবে কত? 400, আর উপর থেকে 41 নিচে ভাগ হয়ে চলে আসবে। ঠিক আছে, তাহলে এটাকে সলভ করে নাও। 41 5 5 দিয়ে কাটো, 5 একে 5 5 4 20, আচ্ছা হচ্ছে না, 5 দিয়ে হচ্ছে না, তো 41 5 দিয়ে ছাড়া কোনো উপায়, 41 একে 41 20 41 5 আচ্ছা 15 হবে 15, তাহলে 15 4 60 আর দুটো শূন্য, অর্থাৎ 6000 টাকা। এটাই আমাদের আসল হয়ে গেল। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান কে ইন্টু 2x মাইনাস 1, এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য বলেছে, কে এর মান নির্ণয় করো। তো ঠিক আছে, বীজদ্বয়ের সমষ্টি শূন্য, তার মানে কি এই যে সমীকরণটা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটাকে আমরা ফার্স্ট ভেঙে নিচ্ছি, সমান 2kx মাইনাস কে, এটা ভেঙে নিলাম। এবার আমরা সবগুলোকে বাম দিকে নিয়ে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx প্লাস কে সমান 0। এক সেকেন্ড, এখানে সমীকরণটা কি উল্টো আছে? এখানে সমীকরণটা ডান দিকে আছে, যাই হোক দেখছি, আমি এই অবস্থায় ধরে করছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে এক্স কমন নিয়ে নাও, নিলে হবে 1 মাইনাসটা হবে প্লাস 2k প্লাস কে। ঠিক আছে, অর্থাৎ এক্সগুলো এক জায়গায় করে নিলাম, বোঝা গেছে? দেখো কারণ কি, আমাদের দ্বিঘাত সমীকরণের বেসিক যে স্ট্রাকচার সেটা হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, অর্থাৎ এক্স স্কোয়ার থাকবে, এক্স থাকবে, তারপর ধ্রুবক থাকবে, এইভাবে সাজিয়ে নিতে হয়। তো আমরা সেইভাবে সাজিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো আমরা কি করব, এখান থেকে আমাদের দরকার কি কের মান, তার মানে সমীকরণের বীজদ্বয় সমষ্টি বলেছে শূন্য, তার মানে কি আলফা প্লাস বিটা যদি দুটো বীজ হয়, আলফা আর বিটা যদি দুটো বীজ হয়, তাহলে সমষ্টি বলেছে শূন্য। তাহলে এখান থেকে দুটো বীজ আমরা কি কি নিতে পারি, এখান থেকে দুটো বীজ কি, দেখো দুটো বীজের সমষ্টি কি হয় মাইনাস বি বাই এ, আর এইখানে যেটা থাকে সেটাকেই তো মাইনাস বি বাই এ বলা হয়। অর্থাৎ একটা দ্বিঘাত সমীকরণের দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, আর এটাকে যদি আমরা এ দিয়ে ডিভাইড করে দিই পুরো সমীকরণকে, তাহলে পাবো কি এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ সমান 0। আর এই বি বাই এর জায়গায় আমরা এটা লিখতে পারি না যে এক্স স্কোয়ার আলফা প্লাস বিটা ইন্টু এক্স
প্লাস আর সি ওয়াই এর জায়গায় লিখতে পারি আলফা গুণ বিটা। আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তো আলফা প্লাস বিটা এখানে আমাদের শূন্য বলেছে, তার মানে কি এই জায়গাটা কি আছে দেখো, এই জায়গাটা এই সমীকরণের সঙ্গে কম্পেয়ার করলে আমরা কি পাবো, এই জায়গাটা এক্স বাদ দিলে আলফা প্লাস বিটার জায়গায় কি আছে মাইনাস অফ 1 প্লাস 2k আছে। তো এই পার্টটাকে আমরা জিরো করে দেবো। তো ফার্স্ট মাইনাসকে জিরো করে দেবো, এদিকে গুণ করে দিলে তাহলে পড়ে থাকবে কি 1 প্লাস 2k সমান 0, তারপর 2k সমান হবে -1 আর k সমান হবে -12। তো এটাই আমাদের উত্তর হয়ে যাবে। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। এক্স প্রপোর্শনাল ওয়াই আর দেওয়া আছে, এটাকে প্রমাণ করো। তাহলে এক্স সমান ফার্স্ট আমরা প্রপোর্শনাল চিহ্ন তুলবো আর কে ওয়াই চলে আসবে। জানো তোমরা যে প্রপোর্শনাল চিহ্ন তুললে একটা ধ্রুবক চলে আসে কে আর একটা আসে ওয়াই, ঠিক আছে। এরপর আমরা কি করব, এক্স বাই ওয়াই করবো আর কেটাকে রেখে দেবো। আচ্ছা কের তলে কিছু নেই মানে আমরা এক ভাবতেই পারি। এরপর আমরা করব যোগভাগ, ঠিক আছে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, আর এখানে করবো কি কে প্লাস 1 বাই কে মাইনাস 1। তোমরা জানো যোগভাগ করলে আমরা দুদিকেই করে থাকি, তো এখানে তাই হলো। আচ্ছা কেটা যেমন এখানে একটা অশূন্য ভেদ ধ্রুবক ছিল, একটি অশূন্য ভেদ ধ্রুবক, তেমনি এখানে আমরা নতুন যে ধ্রুবকটা পাচ্ছি, ঠিক আছে, এই জিনিসটাকে আমরা k1 দিয়ে ধরে নিলাম, যেখানে k1 একটা অশূন্য ভেদ ধ্রুবক আর k1 সমান আমরা গোটা যে কনস্ট্যান্ট যেটা রয়েছে তাকে আমরা k1 দিয়ে কনভার্ট করে দিলাম, তাতে যাতে আমাদের ছোট হয়ে যায় অঙ্কটা। তার মানে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান আমরা পেলাম কি k1। আর এবার কোনাকুনি গুণ করে দাও, এক্স প্লাস ওয়াই এর মান চলে আসবে k1 ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবারে আমরা জানি যেমন প্রপোর্শনাল চিহ্ন তুললে সমান আর একটা ধ্রুবক চিহ্ন চলে আসে, তেমনি সমান আর ধ্রুবক চিহ্ন যদি তুলে দিই তাহলে একটা প্রপোর্শনাল চিহ্ন চলে আসবে। দেখো আমাদের প্রমাণ যেটা ছিল সেটা আমরা প্রমাণ করে দিলাম, এটা আমাদের প্রমাণ কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। নেক্সট, একটা বৃত্তের দুটো জ্যা এর দৈর্ঘ্যের অনুপাত 4:3 বলেছে। যদি জ্যা দুটির কেন্দ্র থেকে দূরত্ব যথাক্রমে 9 সেমি এবং 12 সেমি হয় তবে কেন্দ্রের নিকটতম জ্যাটির দৈর্ঘ্য কত, ঠিক আছে। তো দেখো, আচ্ছা দুটো জ্যা রয়েছে, ধরে নাও একটা বৃত্তে দুটো জ্যা রয়েছে। দেখো ধরো একটা জ্যা রয়েছে এইটা, আর একটা জ্যা একটু দূরে আঁকছি এইটা, তো এটা কেন্দ্র ধরো। তো জ্যা দুটো দৈর্ঘ্য অনুপাত 4:3, তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে 4x ভাবতে পারি আর এটাকে আমরা 3x ভাবতে পারি, ঠিক আছে। তো এটা থেকে একটা ডিস্টেন্স রয়েছে এবং এটা থেকে একটা ডিস্টেন্স রয়েছে, ঠিক আছে। তো যদি জ্যা দুটি কেন্দ্র থেকে দূরত্ব যথাক্রমে 9 সেমি আর 12 সেমি, তার মানে যে ছোট জ্যাটা তার দূরত্ব বেশি হবে, ঠিক আছে। তার মানে এইটা 12 হবে আর এটা নিশ্চয়ই 9 হবে, হ্যাঁ কি না। তবে কেন্দ্রের নিকটতম জ্যাটির দৈর্ঘ্য কত, তো কেন্দ্রের নিকটতম জ্যা মানে কি এই 4x এর মানটা আমার দরকার, এটাই কাছাকাছি আছে। দেখো এটা এখন ফার্স্ট আমাদের যেটা দরকার, এই যে এটা 4x যদি হয় আর আমরা জানি কি কেন্দ্র থেকে যদি কোনো জ্যায়ের উপরে লম্ব টানা হয় তাহলে সেক্ষেত্রে ওই লম্বটা জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে দেয়। আচ্ছা তারও আগে এই জিনিসটা দেখো, এটা কি একটা ব্যাসার্ধ, সিমিলারলি এটাও কিন্তু একটা ব্যাসার্ধ, আর এই দুটো ব্যাসার্ধের মান কিন্তু সমান হবে, তাই তো। আর যদি জ্যাটাকে সমানভাবে মানে যদি কেন্দ্রটা যদি জ্যাকে দুটো টুকরো করে দেয়, তার মানে পুরো টুকরোটা 4x, তার মানে এইটুকু অংশ কত হবে, এইটুকু অংশ হবে দেখো 2x, এইটুকু অংশ হবে 2x। তো আমরা মোটামুটি একটু নাম দিয়ে করি যাতে একটু ক্যালকুলেশন করতে সুবিধা হয়। দেখো ফার্স্ট আমরা এখান থেকে লিখতে পারি, এটা নাম দিলাম ও, এটা এ, এটা বি, সি, এটা ডি। প্রথমে এটা একটা সমীকরণ তৈরি করে নিচ্ছি, এখান থেকে ওসির মাপটাকে বের করছি। ওসির মাপটাকে যদি বের করি, প্রথম ক্ষেত্রে ত্রিভুজ ও ডি সি এটা থেকে নিচ্ছি। দেখো ত্রিভুজ ও ডি সি থেকে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ, তার মানে এখানে লম্ব আর ভূমি ওডি আর ডিসিকে নিতে পারি যথাক্রমে, আর অতিভুজ তো তোমার ওসি হবে, কারণ এখানে অ্যাঙ্গেল ওডিসিটা হবে সমকোণ, কারণ এটা তো 90 ডিগ্রি, এটাই 90 ডিগ্রি। তাহলে এখানে ওসির মাপ যদি আমি দরকার হয় আমাদের, তাহলে ওসি স্কোয়ার সমান লিখতে পারি যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। লম্বটাকে 9 ধরছি, তার মানে 9 স্কোয়ার, আর ভূমিটা হচ্ছে 4x এর অর্ধেক মানে 2x, তার মানে 2x এর হোল স্কোয়ার। তাহলে এটা সলভ করলে পাবো 81 প্লাস 4x স্কোয়ার। সিমিলারলি আমরা এখান থেকেও পাবো, এখান থেকেও একটা দেখো ওবি পাবো, এখান থেকে ওবি স্কোয়ার সমান নিতে পারি আমরা এখান থেকে 12 স্কোয়ার প্লাস এখানে এই যে জ্যাটা রয়েছে 3x, তো এর অর্ধেক মানে কি 3x/2, এটা অর্ধেক হয়ে যাবে এর হোল স্কোয়ার, তার মানে 144 প্লাস এখানে হবে 9x স্কোয়ার বাই 4। এখন এই যে ওসি স্কোয়ার হোক বা ওবি স্কোয়ার হোক, ওসি স্কোয়ারটাকে আমরা স্কোয়ার তুলে দিয়ে এদিকে বর্গমূল করে দিলাম, ঠিক আছে। আর ওবি স্কোয়ারটাকে তুলে দিলাম বর্গমূল করে নিয়ে এদিকে লিখলাম এটা, ঠিক আছে। এখন এই ওসি আর ওবি দুটোই কি একটা বৃত্তের ব্যাসার্ধ, তো তার মানে দুটোই তো সমান, তো তার মানে ওসি সমান ওবি, তার মানে দুটোকে যদি সমান করি আমরা লিখতে পারি
√81 প্লাস 4x স্কোয়ার সমান এদিকে √144 প্লাস 9x স্কোয়ার বাই 4। এবার উভয় পক্ষে যদি আমরা এটাকে বর্গ করে দিই তাহলে কি হবে, রুটটা উঠে চলে যাবে, অথবা তোমরা সরাসরি ওসি স্কোয়ার সমান ওবি স্কোয়ারও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে পেয়ে যাবো বর্গ করলে 81 প্লাস 4x স্কোয়ার সমান এখানে 144 প্লাস 9x স্কোয়ার বাই 4। আচ্ছা, এরপরে দেখো আমরা লসাগু করে নিই একটু। লসাগু করলে 81 প্লাস 4x স্কোয়ার, আচ্ছা এক্স স্কোয়ারগুলোকে 1 দিয়ে করে নাও, তাহলে 4x স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার বাই 4, আর এদিকে 144 মাইনাস 81, এখানে করছি সলভ। আচ্ছা, এখানে লসাগু করলে 4 4 16x স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার বাই 4, এটাকে বিয়োগ করলে হবে 3 6 14 আর 1 1 শূন্য যাচ্ছে, মানে 63। ঠিক আছে, এটা আসছে, হয়ে গেল। আচ্ছা, এবারে দেখো 16x স্কোয়ার থেকে 9x স্কোয়ার বিয়োগ করলে কত হবে, 7x স্কোয়ার, আর এদিকে 63 আর 4 গুণ করে দাও, এদিকে কোনাগুনি কাটাকাটি করো, 7 9 63, তার মানে x সমান চলে আসবে 9 গুণ 4। 9 মানে কি আসবে 3, আর 4 মানে আসবে 2, তার মানে 6। তার মানে x এর মান 6 আমরা পেয়ে গেলাম। তো নিকটতম জ্যাটির দৈর্ঘ্য, তো নিকটতম যে আমি কোনটা বললাম 3x, তার মানে 3x এর মান আমরা বের করব 3 গুণ 6, তার মানে 18 সেমি হয়ে যাবে আমাদের উত্তর। অর্থাৎ নিকটতম যেটা জ্যা সেটা হচ্ছে 3x হবে, সরি এক সেকেন্ড, নিকটতম নয়, এটা তো দূরে আছে। বললাম যত যত ছোট হবে যেটা সেটা তত কেন্দ্র থেকে দূরে থাকবে, এটা হচ্ছে দূরবর্তী, এটা হচ্ছে দূরবর্তী। ঠিক আছে, আর নিকটতম মানে কোনটা হবে, এইটা হবে, এটা হচ্ছে নিকটতম। নিকটতম মানে কি 4 ইন্টু এক্স এর মান কত 6, তার মানে 24। ঠিক আছে, তো 24 সেমি যেটা হবে নিকটতম, এটা হবে আনসার। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট কোশ্চেন দেখো, একটা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি, বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত হবে? আচ্ছা, চোঙের উচ্চতা বলেছে 14 সেমি, তার মানে আমাদের যে বক্রতলের ক্ষেত্রফল 264, তার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, 2πRh সমান 264 লিখতে পারি, কারণ বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি সূত্র অনুযায়ী 2πRh, আর ওখানে বলে দেওয়া আছে 264, তাই জন্য 2πRh এর মান কত হবে 264, তাহলে 2 ইন্টু 22/7, আর আর আমরা জানি না, আর লিখলাম, আর এইচ উচ্চতা বলে দেওয়া আছে 14, তো এখানে 14 লিখলাম, সমান 264। তো 7 দিয়ে কাটলে এখানে 2, আর এখানে 22 দিয়ে কাটলে 1 আর 2, আচ্ছা 2 2 4, আর এখানে কাটলে 3, তার মানে আর এর মান চলে এলো 3। অর্থাৎ ওই যে লম্ববৃত্তাকার চোঙটার তার ভূমির ব্যাসার্ধ চলে এলো কত, 3 সেন্টিমিটার। এবার আমাদের দরকার কি, চোঙটার আয়তন। তো আয়তনের সূত্র আমরা জানি, চোঙের আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ হয়, তার মানে পায়ের মান কত 22/7, আর আর স্কোয়ার মিনস 3 গুণ 3, আর এইচ মানে বলেই দেওয়া আছে 14 সেমি উচ্চতা, যেটা 7 2 14, 22 3 66, আর 3 2 6, তো গুণ করে দাও, 396 হয়ে যাবে আমাদের 36 39, হ্যাঁ এত ঘন সেমি হয়ে যাবে উত্তর। হয়েছে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলছে দুটো মিশ্র দ্বিঘাত কর্ণী লেখো যাদের গুণফল একটা মূলধর সংখ্যা। তো ঠিক আছে, একটা ধরছি আমি, ধরো 7√3 মাইনাস 5√2, এটা একটা, আর আরেকটা আমি লিখলাম 7√3 প্লাস 5√2, এটা। ঠিক আছে, দুটো দেখো মিশ্র দ্বিঘাত করণী, অবশ্যই এটা মিশ্র দ্বিঘাত করণী, একটা মানে যেখানে মৌলিক সংখ্যা মানে তোমার পূর্ণ সংখ্যা থাকবে প্লাস মূলধর সংখ্যা অমূলধর সংখ্যা থাকবে, তো সেটাকে মিশ্র দ্বিঘাত করণী বলবো আমরা। তো এরকম দুটো আলাদা আলাদা লিখতে বলেছে, তো একটা নেগেটিভ দিয়ে লিখলাম, একটা পজিটিভ দিয়ে লিখলাম, তো এদের গুণফল একটা মূলধর সংখ্যা হবে, সেটা আমরা দেখাই। তো গুণ করে চেক করো, a মাইনাস বি প্লাস বি মানে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ 7√3 এর হোল স্কোয়ার মাইনাস 5√2 এর হোল স্কোয়ার। তো 7 স্কোয়ার করলে হবে 49, আর √3 স্কোয়ার করলে হবে শুধু 3, কারণ রুটের স্কোয়ার করলে বর্গমূলটা চলে যাবে। তেমনি 5 স্কোয়ার মানে 25, আর এখানে 2 স্কোয়ার মানে শুধু 2, তো 49-এর সঙ্গে 3 গুণ করলে হবে 147, বিয়োগ এখানে 50, বিয়োগ করে দাও 7 আর 9, তো দেখো 97, যা একটি মূলধর সংখ্যা। মূলধর সংখ্যা কেন বলতে পারি, কারণ যে কোনো মূলধর সংখ্যাকে আমাদের লেখার যে স্ট্রাকচার সেটা কি p/q আকারে সাজানো যাবে, এবং অবভিয়াসলি q সেখানে নট ইকুয়াল টু 0 হতে হবে, এটা হচ্ছে মূলধর সংখ্যার নিয়ম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, চলে আসছি পরের কোশ্চেন। দেখো কি বলছে, এবিসি একটা বৃত্তে, এবিসি ত্রিভুজটি একটা বৃত্তে পরিলিখিত এবং বৃত্তকে পিকিউআর বিন্দুতে স্পর্শ করে। যদি এপি সমান 4 সেমি হয় এবং বিপি সমান 6 সেমি হয়, তাহলে এসি এবং এসিও বলে দিয়েছে 12 সেমি, তো সেক্ষেত্রে আমাদের বলেছে বিসি এর মান কত। ঠিক আছে, চলো একটা ছবি এঁকে নিই ফার্স্ট। দেখো এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ, ত্রিভুজটি একটা বৃত্তে পরিলিখিত,
তো পরিলিখিত আছে, ত্রিভুজটি বলেছে বৃত্তে পরিলিখিত, মানে বাইরে থেকে আছে, যেমন পরিবৃত্তবেলা ত্রিভুজ বৃত্তটা বাইরে থেকে থাকে, তেমনি ত্রিভুজটা বলেছে বৃত্তে পরিলিখিত। তার মানে কি, এখানে বৃত্তটার বাইরে থেকে ত্রিভুজটা রয়েছে, ঠিক আছে। ত্রিভুজটা পরিলিখিত মানে যেটা পরিলিখিত হবে সেটা বাইরে থাকবে, সোজা কথা। এবং বৃত্তকে পি কিউ আর বিন্দুতে ছেদ করেছে, তাহলে নাম দিলাম ধরো এটা পি, এটা কিউ, আর এটা আর বিন্দুতে ছেদ করেছে। এর সেন্টার ধরে নাও ও। যদি এপি 4 সেমি, এপি মিনস দেখো এখান থেকে এইটুকু হচ্ছে 4 সেমি। আচ্ছা, এরপরে বলেছে বিপি 6 সেমি, এখান থেকে এইটুকু হচ্ছে 6 সেমি। আচ্ছা, এরপরে বলেছে এসি, অর্থাৎ এখান থেকে এই গোটাটা বলেছে 12 সেমি। তাহলে আমাদের বের করতে হবে কি বিসির মান, এইটুকু কত আমাকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে, এটাই আমাদের কাজ। আচ্ছা, এ আর সমান আমি যদি জিজ্ঞেস করি তোমাকে, কি বলতে পারো? এ আর যা, এ আর নয় সরি, এইটা এ আর নয়, সরি এক সেকেন্ড, এ আর নয়, কি দেওয়া আছে? এপি দেওয়া আছে দেখো 4 সেমি, ঠিক আছে। আচ্ছা, আমি যদি বলি আর সির মান কত, দেখো আর সির মান কত, আর সি মানে আমি বলতে পারি যে এসি মাইনাস, দাঁড়াও একদম ইজি প্রসেস আমি বলছি, দাঁড়াও এরকম অঙ্কের জটিলতা না, ছবি দেখে বলার চেষ্টা করছি। দেখো প্রথম কথা, এই বিন্দুটা দেখো, ওটা একটা ও বৃত্ত, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, বৃত্তের এইটুকু দেখো দুটো স্পর্শক না, এই দেখো এখান থেকে বি থেকে পি একটা স্পর্শক, আর বি আরও স্পর্শক, অর্থাৎ আমি দুটো করে সেগমেন্ট নিতে পারি যে বিপি সমান বি আর, এটা একটা হবে, কারণ একটা বৃত্তের দুটো স্পর্শক দেখো সমান হবে, এবং এই স্পর্শক দুটো দেখো পি বিন্দুতে এবং আর বিন্দুতে যথাক্রমে বৃত্তটিকে ছেদ করেছে। সিমিলারলি আমরা বলতে পারি কি এপি সমান এ কিউ, আবার একটা জিনিস বলতে পারি কিউসি সমান আর সি, এই জিনিসটা আমরা বলতে পারি। এখন আমাদের এখানে বিপির মান দেওয়া আছে কত? 6, তার মানে আমরা বিআর এর মান কত বলতে পারি? বিপি যদি 6 হয় তার মানে বিআরও 6 সেমি হবে, কারণ দুটো সমান আমরা এখান থেকে বলতে পারি, ঠিক আছে। আমাদের দরকার কি বিসির মাপ, তো বিসি পেতে গেলে আমাদের কি বিআর প্লাস সিআর করলে হয়ে যাবে। তো বিআর এর মান অলরেডি 6 পেয়েছি, বসিয়ে দিলাম। এবার দেখো এপি আর এ কিউ সমান, তার মানে এটা 4 হলে নিশ্চয়ই এটাও 4 হবে, তার মানে এ কিউর মান আমরা পেয়ে যেতে পারি এখান থেকে 4 সেমি। আর গোটাটা দেওয়া আছে এসি হচ্ছে কত? 12 সেমি, তাহলে এইটুকু যদি 4 হয় তার মানে আমি যদি কিউসি বের করতে চাই, তার মানে 12 থেকে 4 বিয়োগ করবো, অর্থাৎ 8 সেমি হয়ে যাবে। এইটুকু ক্লিয়ার? দেখো এইটুকু 4 পেয়ে গেছি, আমার পুরো দৈর্ঘ্যটা দেওয়া আছে, এসির পুরো দৈর্ঘ্য দেওয়া আছে 12, তাহলে এই অংশটুকু যদি 4 হয়, এ কিউর দৈর্ঘ্য যদি 4 হয়, তার মানে কিউসি মানে কি 12 থেকে 4 বাদ দিলে এইটুকু পেয়ে যাবো, এই অংশটুকু পেয়ে যাবো, সেটা 8 হয়ে গেল। তো ওটাই তো সিকিউ বা কিউসি, তাই তো। আর কিউসির যা মান, আর সির মান বা সিআর এর মান তাই হবে, দেখো এখানে আমরা লিখে রেখে দিয়েছি অলরেডি। তো সেখান থেকে আমরা সিআরটাকেও বলতে পারি, কিউসি যদি 8 হয় তো সিআরও নিশ্চয়ই 8 হবে, তো সিআর এর মান 8 বসে দিলাম, তাহলে হবে 14 সেমি। তো এটাই আমাদের উত্তর, বিসির মান হয়ে গেল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, আয়তন 100 পাই ঘন সেমি, শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে হবে, ঠিক আছে। তো ব্যাসার্ধ দৈর্ঘ্যটাকে আমরা জানি না, তো সেক্ষেত্রে আমরা আর ধরে নিতে পারি, ঠিক আছে। তো ধরে নাও যে শঙ্কুটের ভূমির যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর, এটা ধরে নাও আর, ঠিক আছে। আর উচ্চতাটা বলেছে কত? 12, এটা 12 লিখে নিলাম, এই সরি 12 লিখে নিলাম। তো আমি যদি বলি শঙ্কুটার আয়তন কত, তো আমাদের যে ছবি অনুযায়ী শঙ্কুর আয়তন কত হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এইচ মানে কত দেওয়া আছে? 12, আর সেটাকেই ওখানে বলে দেওয়া হচ্ছে দেখো 100 পাই, তাহলে আমরা এটাকে লিখতে পারি 100 পাই, দুদিক থেকে পাই বাদ দিয়ে দাও, 3 দিয়ে কাটো 4, 4 দিয়ে এখানে কাটো 25, তাহলে আর এর মান আসবে কি √25, তার মান হবে কি 5। শঙ্কুটা ভূমির ব্যাসার্ধ ওটাই চেয়েছে, দেখো আর এর মান বের করে দিলাম, এটাই আমাদের উত্তর। তো শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ কী হবে? 5 সেমি, এটাই আনসার। নেক্সট কোশ্চেন, একটা ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় কত রেডিয়ান কোণ তৈরি করে? তো 1 ঘন্টা মানে কি? পুরো একবার সে রোটেট করবে মিনিটের কাঁটাটা, সম্পূর্ণ রোটেট করবে, আর কোনো বৃত্তাকার অংশে যদি সম্পূর্ণ রোটেশন হয় তো সেক্ষেত্রে আমরা কত বলে থাকি? 360 ডিগ্রি বা 2 পাই, এটা বলে থাকি, ঠিক আছে। তাহলে আমাদেরকে বের করতে হবে কি রেডিয়ানের মান কত, তাহলে কমপ্লিট অ্যাঙ্গেল কত? 360 ডিগ্রি, তো 360 ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে লিখি তো সরাসরি 2 পাই লিখতে পারি, তো 360 ডিগ্রি বা ইন্টু π/180 লিখতে পারি, দেখো এইভাবে করেও দেখাতে পারি। কোনো ডিগ্রি মানকে যদি রেডিয়ানে নিয়ে যেতে যাই π/180 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তো এখান থেকে দেখো সরাসরি আমরা বলতে পারি 2 পাই, অথবা তুমি যদি এইভাবে মুখে জানা থাকে তো সেটাও লিখতে পারো 2 পাই এত রেডিয়ান।
বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, সাইন 51 ডিগ্রির মান দেখো দেওয়া আছে এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার ট্যান 51 ট্যান 39-এর মান কত? ভালো কথা। তো সাইন 51 দেওয়া থাকলে কস 51কে আমরা কীভাবে বের করতে পারি? অলরেডি আমি আগের দিন ত্রিভুজ ফরম্যাট দিয়ে দেখিয়েছি। সাইন 51 মান দেওয়া আছে, মানে এটা 51 ডিগ্রি কোণ ধরে নেব আমরা। আর এটা সাইন মানে কি লম্ব বাই অতিভুজ হয়, তার মানে এটা লম্ব এ, আর অতিভুজ এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, যদি অতিভুজ যদি এটা হয় তাহলে আমি যদি ভূমি বের করতে চাই তাহলে কি করব? রুট ওভার অতিভুজের স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা দেওয়া রয়েছে অতিভুজ তার স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। পিথাগোরাসের নিয়ম অনুযায়ী আমরা এখান থেকে ভূমিটাকে বের করতে পারি, এই ভূমিটা দেখো, এই যে লেন্থটা এখান থেকে আমরা বের করতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে পাচ্ছি দেখো রুট ওভার স্কোয়ার করা মানে কি রুটটা উঠে চলে যাবে, মাইনাস এ স্কোয়ার কেটে গেল, রুট ওভার বি স্কোয়ার, তার মানে বি। তাহলে এমনিতেই দেখতে পাচ্ছ এখানে এ আর এখানে বি হলে তবেই না এটা নিয়মটা মেনে চলে, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তবেই তো হবে। তো সরাসরি তোমরা এখান থেকে বিও লিখতে পারো। এখন এটা আমরা পেয়ে গেলাম কসের মান, তো কস এখান থেকে আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ অর্থাৎ বি বাই অতিভুজের মান কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে সাইন 51 জানি, কস 51 জানি, তা আমাদের দরকার কি ট্যান 51। তো ট্যান 51 মানে কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব মানে এ আর ভূমি মানে কত? বি। বাস এইটুকু হলো। এখন প্রশ্ন আসছে আমাদের তো ট্যান 39-এর মান জানা নেই, তো ঠিক আছে, তার জন্য 51 39 এটাকে বুড়ক্ষণের নিয়মে আমরা লিখতে পারি কি ট্যান, এটাকে লিখতে পারি যে 90 মাইনাস 51 লিখতেই পারি। এখানে এ বাই বি প্লাস ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা হলে কী হয়? কট থিটা হয়, তাই তো, অর্থাৎ কট 51 ডিগ্রি। আর 51 বলা সমস্ত অ্যাঙ্গেল আমরা এখান থেকে নিতেই পারি, যেহেতু এই অ্যাঙ্গেলটাকে 51 ধরে আমরা এই সমকোণী ত্রিভুজের থেকে মান নিতে পারি। তাহলে কট মানে কি? কট মানে হয় ভূমি বাই লম্ব, অর্থাৎ ভূমি এখান থেকে কত বের করেছি আমরা? বি বের করেছি, আর লম্ব এ। তাহলে সরাসরি আমরা এখান থেকে এ বি লসাগু নেব, বি এখানে আছে তার মানে উপরে হবে এ স্কোয়ার, এখানে এ আছে মানে বি আছে, তা বি এর সঙ্গে বি গুণ করলে হবে বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি, এটাই আমাদের আনসার। এটাকে তোমরা এইভাবে না করে যদি অন্যভাবে প্রসেস করতে চাও নো প্রবলেম, একদম উত্তর বের করতে পারবে, কিন্তু এটা হবে সবথেকে ইজি প্রসেস। যে কোনোভাবে করো না কেন এর থেকে সেটা কিন্তু বড় হবে। ত্রিভুজ ফরম্যাট দিয়ে যদি করতে পারো সেটা কিন্তু সবথেকে বেস্ট হবে এবং অঙ্কটা অনেক ইজি হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, একটা আয়ত ঘনাকার চৌবাচ্চার ভিতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। ঠিক আছে, তো তো সমকোণী একটা যে আয়ত ঘনাকার চৌবাচ্চা মানে এটা সমকোণী চৌপল, আর তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত যদি দেওয়া থাকে তো আমরা এটাকে ধরে নেবো সরাসরি 3x 2x আর x, দৈর্ঘ্য 3x প্রস্থ 2x আর উচ্চতা হচ্ছে শুধু x, যেহেতু 1 আছে। আচ্ছা, বলে দিয়েছে দেখো চৌবাচ্চাটিতে এত লিটার জল ধরে, তো চৌবাচ্চাতে অত লিটার জল ধরে মানে কি? তার আয়তন, তাই তো। তার মানে আমাদের এই যে এককগুলো আমরা ধরলাম সেগুলো কি সেমিতে ধরেছি, দেখো দৈর্ঘ্য উচ্চতা অনুপাত দেওয়া আছে, এত লিটার জল ধরে। আচ্ছা, তুমি এটাকে ঘন ডেসিমি, লিটার যেহেতু দেওয়া আছে তাই এগুলো সব ঘন ডেসিমি ধরো। ঠিক আছে, এত ঘন ডেসিমি, এগুলো সব ইউনিটগুলোকে আমরা কিন্তু ঘন ডেসিমিতে ধরলাম। ঠিক আছে, এই সরি ডেসিমিতে ধরলাম, যাতে এককটাকে আমরা ঘন ডেসিমি লিখতে পারি গুণ করে। অর্থাৎ বলতেই পারি আমরা 3x গুণ 2x গুণ x, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করলে সমকোণী চৌপলের আয়তন বেরোবে। আর এটা বলে দেওয়া আছে 1296, এটা আমরা ডেসিমি ধরেছি, খেয়াল রাখবে এটা আমরা ডেসিমি ধরেছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা সরাসরি লিখতে পারি 3x 2x আর x। ওকে, তার মানে কারণ কি আমরা এটা লিখতে পারলাম ডেসিমি, এই কারণে লিখলাম কারণ এখানে দেখো লিটার দেওয়া আছে, আর আমরা জানি কি 1 ঘন ডেসিমি সমান 1 লিটার হয়। এখন তুমি যদি এটা ডেসিমি জায়গায় সেমি ধরো বা মিটার ধরো, তো সেক্ষেত্রে তোমাকে এককের কনভার্সন করতে হবে। তো আমি কেন যাব, আমার তো একক দেওয়া আছে লিটার, তো আমি ঘন ডেসিমি ধরে নেবো অঙ্কটা, যেহেতু আমার কোনো ইউনিট বলে দেওয়া নেই। ঠিক আছে, তো চৌবাচ্চার উচ্চতা চেয়েছে, যদি বলতো কত সেমি বা কত মিটার তাহলে নয় বোঝা যেত, বাট আমাদের উত্তরে যেমন কোনো এককই চাইনি, তো আমার যেটা বেস্ট হবে সেটাকেই না করবো। তাহলে এখান থেকে হবে কি 3 দুগুণে 6, 6x কিউব সমান আসবে 1296, কাটো এখান থেকে 6 দুগুণে 12 আর 16, এক্সের মান হবে কিউব রুট অফ 216, আর 216 কিউব রুট করলে কত হবে 6 হয়। তাহলে এক্সের মান পেয়ে গেলাম আমরা 6, মানে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে দেখো 6 গুণ 6 গুণ 6 আসবে, তো 3টে 6-এর জন্য একটা 6 বাইরে বেরিয়ে আসবে, তাহলে এক্সের মান হয়ে গেল 6। তো আমাদের বলেছে চৌবাচ্চাটির উচ্চতা কত, তো চৌবাচ্চাটির উচ্চতা কত ধরেছি, এক্স ধরেছি, তার মানে কী হবে 6 ডেসিমি, এটা আমাদের উচ্চতা হয়ে যাবে। এখন এটাকে যদি তোমাদের বইয়ে সেমিতে উত্তর থাকে তো তুমি এটাকে 6 ডেসিমি জায়গায় 6 গুণ 10ও করে এখান থেকে তুমি লিখতে পারো ডেসিমি থেকে সেন্টিমি, মানে 60 সেন্টিমি। ঠিক আছে,
তো যা ইচ্ছা করতে পারো, নো প্রবলেম। ক্লিয়ার? আমাদের ডেসিমিতে উত্তর করেছি তো 6 ডেসিমি হয়ে যাবে উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। একটা পরিসংখ্যা বিভাজন যে ছক দেওয়া আছে, গড় দেওয়া আছে 8.1, সামেশন এক্সআই এফআই দেওয়া আছে 132 প্লাস 5 কে, আর সামেশন এফআই দেওয়া আছে 20। কে এর মান বের করতে বলেছে, তো অলরেডি আমরা জানি, অঙ্ক অলরেডি করেছি। 8.1 এটা হচ্ছে গড়, আর সামেশন এক্সআই এফআই এর মানটা এখানে বসবে, বাই যেটা এফআই এর মান অর্থাৎ 20 সেটা নিচে বসবে। অর্থাৎ যৌগিক গড়ের যে সূত্র, যৌগিক গড় সমান আমরা কি লিখতে পারি, যৌগিক গড় সমান লিখতে পারি সামেশন এক্সআই এফআই বাই সামেশন এফআই। তো সেই মান দুটোকে এখানে বসিয়ে দিলাম সরাসরি, কোনাকুনি এখান থেকে গুণ করো। ঠিক আছে, 8.1 সঙ্গে 20 গুণ করলে হবে 162, এখানে 132 প্লাস 5K, এটা মাইনাস করে দিকে নিয়ে চলে আসো, তাহলে 5K সমান হয়ে যাবে 30 আর K সমান হয়ে যাবে 6। নেক্সট কোশ্চেন দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 2 বছরের 10,000 টাকা সমূল চক্রবৃদ্ধি 11,664 টাকা হবে। আচ্ছা, টাইম দেওয়া আছে অর্থাৎ এন দেওয়া আছে এখানে 2 বছর, সুদের হারটা আমরা আর ধরে নিচ্ছি, R% ধরে নিচ্ছি, আর আসল যেটা অর্থাৎ পি যেটা দেওয়া রয়েছে সেটা কত, 10,000 টাকা। তাহলে 10,000 টাকা, ঠিক আছে, 10,000 টাকা 1 প্লাস R/100, অর্থাৎ আরটা তো আমরা আরই রাখবো, কারণ আর এর মানটাই বের করতে হবে, সরল সুদের হার নির্ণয় করতে হবে, সরল নয়, চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করতে হবে। টাইম দেওয়া আছে 2 বছর, ঠিক আছে। তো এইটা বলেছে এই সমূল চক্রবৃদ্ধি, এটাই তো সমূল চক্রবৃদ্ধির সূত্র, P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। তো এই সমূল চক্রবৃদ্ধি কত হবে না, 11,664। আর যদি বলতো সুদ, যে চক্রবৃদ্ধি সুদ এত, তখন আমরা কি করতাম, এইটা মাইনাস আবার 10,000 লিখতাম, মানে এইটা কি সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসলটা লিখতাম, যেটা 10,000 সেটা লিখতাম, সমান তখন সূত্রটা থাকতো, তখন সূত্র নিশ্চয় অনেক কম থাকতো, ঠিক আছে, তো তখন সেটা লিখতাম। বাট এখানে তো আমাদের সমূল চক্রবৃদ্ধি বলেছে, তাই জন্য আর এখানে 10,000 মাইনাস করার কোনো প্রশ্ন নেই। তো এটাই সমূল চক্রবৃদ্ধির সূত্র, আর সেইটার সমান আমরা 11,664 লিখলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখতে পারি 1 প্লাস R/100 এর হোল স্কোয়ার সমান 11,664 বাই 10,000 লিখলাম। এখন এই জিনিসটাকে আমরা ক্যালকুলেশন করতে পারি, বর্গমূল করতে পারি, স্কোয়ারটাকে তুলে এদিকে বর্গমূল হয়ে যাবে, এটাকে বর্গমূল করলে হবে কত, 108, আর এটাকে করলে তোমাদের হবে 100, হয়ে গেল। এই জিনিসগুলো যেন মুখস্থ হয়ে যায় তোমাদের, এগুলোকে করে করে ক্যালকুলেশন, তাহলে পরীক্ষা হলে কিন্তু অনেকটা সময় বাঁচিয়ে দেবে। তাহলে 108 বাই 100 প্লাস 1টের দিকে গিয়ে -1 হলো, লসাগু নিয়ে নাও 100, 108 মাইনাস 100 একে 100, অর্থাৎ 8/100, ঠিক আছে। তার মানে R/100 এর ভ্যালু চলে আসছে কত, 8/100, 100 কেটে গেল, আর সমান হয়ে যাবে 8%, তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ধূমপান প্রচারের ফলে প্রত্যেক বছর এত % করে কমতে থাকে। আচ্ছা, এটা 67 পূর্ণ নয়, ঠিক আছে, এটা 6 পূর্ণ 1/4%, ঠিক আছে। তো বলছে 3 বছর পূর্বে, তো 3 বছর পূর্বে বের করতে হবে, যা থাকবে ধরে নেবো আমরা 3 বছর পূর্বে ছিল x, ঠিক আছে। বলেছে আমাদের 3 বছর পূর্বে ওই শহরে ধূমপায়ী সংখ্যা কত ছিল, তাহলে x ছিল, তো সেটাই তো এখন কমছে, কত % করে কমছে, এত করে। তো এটাকে সলভ করলে কত আসবে, 25/4, অর্থাৎ 1 মাইনাস 25/4/100 হয়েছে। দেখো 1 বিয়োগ R/100, আর মানে যেটা পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটা, মাইনাস কেন দিলাম, কারণ কমছে বলে, তাই জন্য প্রত্যেক বছর এত হারে কমতে থাকে, 3 বছর ধরে কমেছে, আর এটা কমে কমে কোথায় এসে ঠেকেছে এখন, 33,750, ঠিক আছে। দেখো ছিল x 3 বছর আগে, সেটার উপরে কমছে, এত হারে কমছে, প্রথম বছর কমলো, দ্বিতীয় বছর কমলো, তৃতীয় বছর কমলো, টোটাল ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি এখন বর্তমানে এত টাকা, মানে এত টাকা নয় সরি, এতজন ধূমপায়ী সংখ্যা, তো সেইটা সমান এত, ঠিক আছে। তো এটা সলভ করলে আমরা উত্তর পেয়ে যাবো। দেখো এটাকে সলভ করো, x আর এটাকে 1 মাইনাস 25/4 গুণ 100 এর হোল কিউব, 33,750, 25 দিয়ে কাটো 4, তো 4 4 16, তার মানে 16 1 16 বিয়োগ 1 মানে 15/16, 15/16 এর হোল কিউব সমান 33,750, ঠিক আছে। তো এটা সলভ করলে আসবে, দেখো x সমান 33,750 ডিভাইডেড বাই 15/16 এর হোল কিউব, তো এটা সলভ করলে পাবো, দেখো 33,750 ইন্টু 15/16 হোল কিউব যখন করা হবে, মানে 15/16 গুণ 15/16 গুণ 15/16, তো সেটা যখনই গুণের নিয়মে উপরে উঠে যাবে, দেখো এই মেন ভাগটাকে যখন আমরা এই গুণ চিহ্ন দিলাম, তখন এটা উল্টে যাবে, অর্থাৎ তখন আমরা লিখবো 16/15, 16/15 আর 16/15,
ঠিক আছে, তো এটাকে তোমরা সলভ করে নাও। 40,960 দেখবে উত্তর আসবে কাটাকাটি করার পরে এতজন। ঠিক আছে, তো 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা ছিল এতজন। নেক্সট সমাধান করতে বলা হয়েছে, দেখো কি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়াল টু 0। তো ফার্স্ট আমাদেরকে কি করতে হবে, এই অঙ্কটাকে ছোট করার জন্য এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ যেহেতু দুজনের কাছে রয়েছে, আমরা এটাকে ধরে নিচ্ছি এক্স মাইনাস এ সমান কিন্তু টি ধরে নিলাম। ঠিক আছে, তো এর জায়গায় আমরা টিটাকে বসিয়ে দিচ্ছি, তাহলে টি স্কোয়ার মাইনাস 5t প্লাস 6 সমান 0। এখান থেকে আমরা কিন্তু এটা পেয়ে যাব। তাহলে এখান থেকে সলভ করলে পাবো, দেখো টি স্কোয়ার মাইনাস 5টাকে আমরা লিখছি কি না 6কে ভাঙলে 3 দুগুণে 6 হয়, তাহলে মাইনাস 3t মাইনাস 2t, 3 দুগুণে 6, সেই 3 প্লাস 2 লিখলাম, আর সেই 3 প্লাস 2টাকে কিন্তু মাইনাসের সঙ্গে গুণ করে আমরা মিডল টার্ম যেভাবে করি সেটাকে লিখে নিলাম সরাসরি। ঠিক আছে, তাহলে এখান থেকে টি এর ভ্যালু পেয়ে যাচ্ছি টি মাইনাস 3, আর মাইনাস 2 এখান থেকে কমন নিলে হবে টি মাইনাস 3 সমান কিন্তু 0 পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে মান আসছে টি এর ভ্যালু একবার 0 করে পাবো, টি মাইনাস 3 একবার 0 করে পাবো, টি সমান 3। ঠিক আছে, আর একবার টি মাইনাস 2 সমান 0 করে পাবো, টি সমান 2। তাহলে টি এর দুটো মান পেলাম, একটা টি সমান 3 আর একটা টি সমান 2। তাহলে এবারে আমাদের টি এর মানটাকে কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তাহলে একবার লিখবো এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এটা সমান 3 ধরে একবার অঙ্কটাকে কমপ্লিট করি, কোনাকুনি গুণ করে দাও, ক্রস মাল্টিপ্লাই করে এক্স প্লাস এ সমান 3x মাইনাস 3a, আর এক্সগুলোকে একদিকে নিয়ে নাও, মাইনাস 2x সমান মাইনাস 4a। ঠিক আছে, তাহলে এখান থেকে সলভ করলে এক্স সমান হয়ে যাবে 2a। ঠিক আছে, মাইনাস মাইনাস দুদিক থেকে কেটে দাও, এক্স সমান হয়ে যাবে 2a। আবার এই একই জিনিস এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, একবার 3 বসিয়ে করেছিলাম, টি এর তো আরেকটা মান আছে 2, তো সেই 2টাকে বসিয়ে এবার করবো। তাহলে এবারও সেম ক্রস মাল্টিপ্লাই করো, এক্স প্লাস এ ইন্টু 2x মাইনাস 2a, তাহলে সলভ করলে পাবে 2x, এক্স মাইনাস 2x করলে হবে মাইনাস এক্স, আর এখান থেকে মাইনাস 2a মাইনাস এ হলে হবে মাইনাস 3a। তাহলে এখান থেকে মাইনাস কেটে গেলে এক্স সমান হবে 3a, অর্থাৎ এক্সের আমাদের দুটো ভ্যালু চলে এলো, একটা 3a আর একটা 2a, এটাই আমাদের কিন্তু আনসার। ক্লিয়ার, বুঝতে পেরেছো আশা করি সবাই। দুটো ক্রমিক যুগ্ম সংখ্যার গুণফল দেওয়া আছে 168, সংখ্যা দুটো নির্ণয় করো। তার ক্রমিক যুগ্ম সংখ্যা, দেখো আমি যদি ক্রমিক যুগ্ম সংখ্যা বলি কি পাশাপাশি দুটো জোড় সংখ্যা, তার মানে একটা যদি 2 হয় তারপরটা 4, এবার বলো আমাকে 4 পাওয়ার জন্য কি করতে হয়েছে, এর সঙ্গে কি হয়েছে +2 করতে হয়েছে। অর্থাৎ প্রথম যুগ্ম সংখ্যা আমার ধরতে হবে কি 2x। ঠিক আছে, দ্বিতীয়ত ধরতে হবে কি 2x প্লাস 2। অর্থাৎ প্রথমটা 2x কেন ধরলাম, x কেন ধরলাম না, হতে পারে তো x এর মান 1, তো সেটা তো যুগ্ম নয়। কিন্তু আমি যদি 2x ধরে থাকি এবং সেক্ষেত্রে তুমি যদি বলো x এর মান 1, তো দেখো সেটা 2 হয়ে যাবে। তুমি যদি ইভেন 2 এর মান যদি বলো, x এর মান যদি 2 বলো, তখনও দেখো সেটা 4, সেটাও যুগ্ম। তুমি যদি 2 এর মান x এর মান যদি বলো, বিজোড় সংখ্যা 3 যদি বলো, তখন দেখো সেটা যুগ্মই হয়ে যাবে। তো সেই জন্য কোনো যুগ্ম সংখ্যা ধরতে গেলে আমাদেরকে x নয় 2x ধরতে হয়। এবং তার পরের যুগ্ম সংখ্যা অর্থাৎ ক্রমিক বলেছে, তো নাই তার আগেরটা ধরবো নয় তার পরেরটা ধরবো, আমরা প্লাস দিয়ে করছি তো পরেরটা ধরছি। আগেরটা ধরতে চাইলে 2x মাইনাস 2 লিখতে, পরেরটা ধরছি যেহেতু তাই জন্য 2x প্লাস 2। অর্থাৎ একটা যদি 6 হয় তারপরটা 8 হবে, তার মানে কি এখানে +2 করলে 6 এর সঙ্গে +2 করলে 8 হয়ে যাবে। তো এই জন্য আমরা এইভাবে ধরলাম। ঠিক আছে, তো ধরাটা আমি বলে দিলাম কীভাবে ধরতে হচ্ছে, আশা করি এই ধরাটা কিন্তু প্রবলেম কারোর হবে না। তো দুটো ক্রমিক যুগ্ম সংখ্যার গুণফল বলেছে, তাহলে আর কিছুই নেই অঙ্কের মধ্যে, জাস্ট এই দুটোকে গুণ করো, সেটার মান বলেছে 168। ঠিক আছে, তো সলভ করলো, এখান থেকে সলভ করলে কী আসবে দেখো, এখান থেকে 2x ইন্টু 2 এখান থেকে কমন নিলে হবে x প্লাস 1 সমান 168। আচ্ছা 2 দুগুণে 4, এই 4 আর 168 কাটলে কত হবে, 4 4 16, 4 দুগুণ 8 42, এটাকে ভাঙলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স সমান 42, তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 সমান 0। তো মিডল টার্ম করতে পারি আমরা, 7 6 42 হয়, তার মানে এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 6x মাইনাস 42 সমান 0। তাহলে এক্স কমন নিলে হবে এক্স প্লাস 7 মাইনাস 6 কমন নিলে হবে এক্স প্লাস 7, মাইনাস যেহেতু কমন নিচ্ছি ভিতরের চিহ্নের পরিবর্তন হবে, তার মানে দুখানা উৎপাদক পেয়ে যাচ্ছি আমরা, একটা এক্স প্লাস 7 আর একটা এক্স মাইনাস 6। তাহলে দুটো উৎপাদকের মধ্যে দুটোকেই একবার করে 0 করবো, তাহলে একটা উৎপাদক থেকে পেলাম -7 একটা বীজ, আর আরেকটা উৎপাদক থেকে আমরা এক্সের আরেকটা বীজ পেলাম 6। তো এটা তো অগ্রাহ্য হবে, কারণ আমাদের বলেছে যুগ্ম সংখ্যা ক্রমিক। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের -7টা নেওয়া যাবে না। ঠিক আছে, আর আমাদের হচ্ছে যেতে হবে এই 6 এক্সের মান বলছে সংখ্যা দুটো নির্ণয় করো। তাহলে একটা সংখ্যা 2x, তার মানে 2 × 6 অর্থাৎ যেটা 12, আর আরেকটা সংখ্যা 2 × 6 প্লাস 2 অর্থাৎ 12 দিয়ে 14। তো এই দুটোই আমাদের আনসার, একটা 12 আর একটা 14। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো,
আচ্ছা, এখানে যে কোশ্চেনটা আছে আমি আর তুলিনি, কারণ একটু লেখাটা বড় হতো, তাই জন্য আমি কোশ্চেনটা সরাসরি তুলছি। 3√20 প্লাস 2√28 প্লাস √12 বাই 5√45 প্লাস 2√175 প্লাস √75, এটা দেওয়া রয়েছে। মান বের করতে বলেছে, সরলতম মান। ঠিক আছে, তো কিভাবে করতে পারি? প্রথমে দেখো, এখান থেকে 3 √2কে যদি ভাঙি, 4 5 20 ভাঙতে পারি, লিখলাম। 2 এখানে লিখতে পারি 4 7 28 যোগ, আর এখানে লিখতে পারি 12টাকে 4 3 12। নিচে 5 45টাকে ভাঙতে পারি, 3 15 45 মানে 9 5 45, তার মানে আমরা লিখতে পারি 9 গুণ 5 যোগ 2 ইন্টু 175কে লিখতে পারি 25 7, তার মানে 25 গুণ 7 প্লাস এখানে লিখতে পারি 25 গুণ 3। তাহলে দেখো, উপরে 4-এর √4 মানে কি 2 বেরিয়ে আসবে, আর সেই 2টা বাইরে 3-এর সঙ্গে গুণ হয়ে হবে 6√5 প্লাস এখানে দেখো 4 বাইরে বেরিয়ে আসা মানে কি 2 বেরোবে, সেই 2টা এই 2-এর সঙ্গে গুণ হয়ে হবে 4√7। এই 4 যদি বাইরে আসে তাহলে কি হবে, 2 আকারে বাইরে আসবে √3। নিচে কি তৈরি হচ্ছে দেখো, 9 যদি বাইরে আসে, এই 9টা যদি বাইরে আসে তার মানে 3 রূপে বাইরে আসবে, √9 মানে কি 3, সেই 3টে 5-এর সঙ্গে গুণ হবে 15√5। সিমিলারলি এখানে 5 বাইরে আসে 10√7, আর এখানে 5√3। তাহলে উপরে কি পড়ে আছে 6√5 প্লাস, আচ্ছা উপর থেকে 2 কমন নিয়ে নাও, উপর থেকে 2 কমন নিলে হবে কি 3√5 2√7 প্লাস √3, আর নিচ থেকে দেখো, নিচ থেকে তুমি 5 কমন নাও, নিলে হবে 3 আচ্ছা 5 থাকবে এখানে, 15 নয় 5, 3√5, এখান থেকে 5 কমন নিলে 2√7, 5 বেরিয়ে গেলে √3। দেখো উপরের এইটা আর এইটা কিন্তু হুবহু সেম টু সেম মিলে গেল, মানে পড়ে থাকে কি 2/5, তো এটাই আমাদের আনসার। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলেছে দেখো 3x - 4y প্রপোর্শনাল দেওয়া আছে √xy, আর আমাদের বের করতে হবে x² প্লাস y² প্রপোর্শনাল xy, এটার মান আমাদের বের করতে হবে, প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, তো শুরু করা যাক। তো সমান চিহ্ন, প্রপোর্শনাল চিহ্ন তুললে আমাদের কী করতে হয়, একটা সমান চিহ্ন নিয়ে আসতে হয়। তা 3x - 4y সমান k ইন্টু √xy লিখতে পারি। তো এই √xyটাকে আমরা কোনাকুনি এদিকে নিয়ে চলে আসছি, অর্থাৎ 3x - 4y এর তলায় নিয়ে আসছে √xy, আর এইদিকে ধ্রুবকটাকে রেখে দিলাম। ঠিক আছে, এরপর আমরা করছি কি যোগভাগ, এরপর কি করছি যোগভাগ করছি। তো এটা যদি যোগভাগ করি কি লিখতে পারি দেখো, উপরে 3x - 4y প্লাস √xy, নিচে 3x - 4y মাইনাস √xy, এটা লিখতে পারি সমান, যে একটা কাজ করা যাক, এটাকে মেলানোর জন্য 3 আর 4 আছে, তো উভয় পক্ষে দাঁড়াও 1 সেকেন্ড, উভয় পক্ষে √12 2√12 2√12 দিয়ে গুণ করে দেওয়া যাক। দেখো এখানে ছিল কি কে, এদিকে 2√12 দিলাম, আর এদিকেও দিলাম 2√12, তলায় আমরা 2√12 দিয়ে উভয় পক্ষে গুণ করলাম, করতেই পারি। দেখো 2√12 কেটে গেলে আমাদের যেমনটা থাকে তেমনটাই হবে। ঠিক আছে, তো এর জায়গায় তাহলে কি হবে, এটা এর সঙ্গে সেই 2√12 তাহলে বসেই যাবে, নিচেও তাই বসেই যাবে। এটা করলাম কেন এক্ষুনি দেখতে পাবে। ঠিক আছে, যোগভাগ প্রক্রিয়া আমরা কমপ্লিট করলাম। যোগভাগ এই জিনিসটা একটু স্পেশাল টাইপসের অঙ্ক, এটা তোমাদের বইয়ে নেই, তো আমি সলভ করে দিচ্ছি, একটু তোমরা দেখে নাও, ভালো করে দেখে নাও। এটা করলাম এই কারণে যাতে আমরা একটা সূত্র লিখতে পারি। কি সূত্র দেখো, আমরা এখানে সূত্র লিখতে পারি, এই জিনিসটা সাজিয়ে লিখতে পারি এইভাবে, ভালো করে লক্ষ্য করো। 3x দেখো √3x এর হোল স্কোয়ার, ভালো করে লক্ষ্য করো, √3x এর হোল স্কোয়ার। আচ্ছা এরপরে দেখো 3x - 4y 3x, এক সেকেন্ড এখানে কোশ্চেনই তো ভুলে আছে প্রথম থেকে, 3x প্লাস 4y প্লাস এটা প্লাস এটা প্লাস প্লাস। ঠিক আছে, এবার ঠিক আছে, দেখো এবারে আমরা লিখছি দেখো 2 এটাকে এইভাবে যে 12 আছে না, 12-এর মধ্যে আমরা 4 3 12 ভাঙতে পারি, তো একটা 4 আর একটা এখান থেকে √x নিয়ে লিখছি 3x, মানে 3 আর এক্সটা নিলাম গুণ আরেকটা নিচে কি 4y।
দেখো আলটিমেটলি ক্যালকুলেশন করে আমি এটা যদি দেখাই এই জিনিসটা আসে কি, দেখো পাজেলটা হবে না, ভালো করে দেখো এক্স ওয়াই গুণ 2√12, এই জিনিসটাকে আমরা কীভাবে ভেঙে লিখছি দেখো। এটাকে সলভ করলে দেখো ফার্স্ট আমরা কী পাই, যে 2 এক্স ওয়াই এরম লিখতে পারি। এবারে 2 আর 12টাকে লিখতে পারি 4 গুণ 3 আর গুণ এক্স ওয়াই। এবার লিখছি কি 3x-টাকে এক জায়গায় নিলাম গুণ 4y-টাকে এক জায়গায় নিলাম। এবার সেই রুটটা দুজনের মধ্যে ভেঙে দিচ্ছি, দেখো 3x আর 4y এইভাবে ভেঙে দিলাম। তো সেই জিনিসটাকেই করলাম সরাসরি, বোঝা গেছে? এটা আমি রাফে দেখিয়ে দিলাম, তোমাদের রাফে করে দিলাম যাতে কোনো বুঝতে সমস্যা না হয়। আচ্ছা, সিমিলারলি তাহলে 4y-টাকে আমি লিখতে পারি √4y এর হোল স্কোয়ার, কারণ দেখো শুধু একটা 4y আছে, তো আমি তার √ওভার দিলাম, দিয়ে স্কোয়ার দিতেই পারি, কারণ সেই √ওভার স্কোয়ার করলে সেটা চলে যায়, গেলে যেমন আছে তেমন থাকবে। নিচেও সেই একই জিনিস আমরা করছি, 3x এর হোল স্কোয়ার, নিচে -2 × √3x × √4y। জাস্ট এই কাজটুকু তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে কী কাজ করা হয়েছে, √4y এর হোল স্কোয়ার। আর এই পুরো জিনিসটা কি, এটা ধ্রুবক, তো এটা আমরা k1 ধরে নিলাম, ঠিক আছে, k1 ধরে নিলাম। এবার দেখো, এবারে এটার সূত্র পড়ে গেল √3x প্লাস √4y এর হোল স্কোয়ার, নিচে √3x মাইনাস √4y এর হোল স্কোয়ার। এখন দুজনের কাছে হোল স্কোয়ার আছে মানে আমরা এটাকে লিখতে পারি করণীয় নিরসন, হোল স্কোয়ার লিখতে পারি সমান k1 স্কোয়ার, এই k1, ঠিক আছে। তখন এই জিনিসটাকে আমরা 3x, এটা তো ওকে, 3x প্লাস 4y এটা হলো, আচ্ছা ঠিক আছে। দেখো এই যদি স্কোয়ারটাকে যদি তুলতে যায় তাহলে এদিকে বর্গমূল করে দিতে হবে, তাই তো? জায়গাটা শর্ট বলে আমি সরাসরি করছি, একটু দেখো সরাসরি এটাকে করছি। এই জিনিসটাকে স্কোয়ারটা যদি পরের স্টেপে তোমরা লিখবে, এটা এই পর্যন্ত হলো, তার পরের স্টেপে তোমরা লিখবে স্কোয়ারটা যদি তুলতে যায় তাহলে এদিকে কী করবো, বর্গমূল করবো। আর এটাকে তখন একটা k2 দিয়ে ধরে নেবো, যেখানে k2 এটা অশূন্যভেদ ধ্রুবক, অর্থাৎ এটার মান চলে আসছে কি k2, ঠিক আছে। এবারে আসল খেলা দেখো, এইবারে আমরা এখান থেকে কি করতে পারি, এই যে প্লাস আছে মাইনাস আছে এই জিনিসটাকেই আমরা আবার যোগভাগ করব, এই জিনিসটাকে আবার যোগভাগ করব। তো পরের পেজ যদি থাকে আমি নিচ্ছি, দাঁড়াও, হ্যাঁ পরের পেজ আছে আমি নিচ্ছি, এখান থেকে দেখো যদি যোগভাগ করি কি হবে, দেখো √3x প্লাস √4y প্লাস √3x মাইনাস √4y, নিচে হবে কি √3x প্লাস √4y মাইনাস √3x মাইনাস মাইনাস হবে প্লাস √4y। সেম জিনিস এদিকে দেখো কি হবে তখন, এই যে জিনিসটা আছে দেখো, দেখো এখানে কি ছিল, k2 ছিল, k2 ছিল, তো তাহলে k2 তলায় কিচ্ছু নেই মানে আমরা এক ভাবতে পারি। তার মানে এই জিনিসটাকে যদি ক্যালকুলেশন করি, আমরা যদি যোগভাগ বাম দিকে করি তাহলে ডান দিকেও তো তাই করতে হবে, অর্থাৎ ডান দিকে আমরা তখন লিখতে পারি দেখো k2, এক সেকেন্ড, লিখতে পারি দেখো k2 প্লাস 1 আর নিচে k2 মাইনাস 1। তো এটাকে তখন আবার নতুন একটা ধ্রুবক ধরে নিলাম k3, যাতে বড় জিনিসটা না লিখতে হয় তাই জন্য আমরা এটাকে ছোট করে ধরে নিলাম। প্রত্যেকটা স্টেপে তোমাদের কিন্তু লিখতে হবে যে k3 একটা অশূন্যভেদ ধ্রুবক, k3-র মানে এইটা, এইভাবে লিখে নিতে হবে, মানে k3 সমান এটা দিয়ে লিখে নেবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো কাটাকাটি হয়ে যাবে, এই পোর্শনটা কেটে যাচ্ছে আর এখান থেকে এই পোর্শনটা কেটে যাচ্ছে, তাহলে উপরে তৈরি হচ্ছে দেখো 2√3x নিচে 2√4y সমান k3, 2 কেটে গেল, হলো এই পর্যন্ত। তো এই যে জিনিসটা তৈরি হলো, √ওভার বলা জিনিসটা তৈরি হলো, এই √3x আর √4y সমান এটাই এসছে, এটা k3 ধরে নিচ্ছি। এখন এই যে পোর্শনটাকে আমরা x আর y-টাকে ধরে নিচ্ছি একটা কিছু l বলে, ঠিক আছে। আর l সমান আমরা এটাকে লিখতে পারি, এই জিনিসটাকে ক্যালকুলেশন করে লিখতে পারি যে √4, ঠিক আছে, √4 ইন্টু l ধরেছি, √4 বাই, ঠিক আছে দাঁড়াও এটা ধরার দরকার নেই, এটাকে উভয় পক্ষে বর্গ করো, দরকার নেই এইভাবে ধরে, আরও জটিল হয়ে যাবে। উভয় পক্ষে বর্গ করলে কী হবে, এখানে দেখো √3x বাই √4y, এটাকে যদি বর্গ করো তাহলে এদিকেও বর্গ করতে হবে, এদিকে দেখো বর্গ করলে বর্গমূলগুলো সব চলে যাবে, অর্থাৎ 3x হয়ে যাবে, নিচে 4y হয়ে যাবে সমান এখানে k2 এর স্কোয়ার আছে, তো এটাকে আমরা নতুন একটা ধ্রুবক ধরে নিলাম k3, ধরতেই পারি ধ্রুবক আমরা চেঞ্জ করতেই পারি র্যান্ডাম। এবারে দেখো এটাকে কোনাকুনি গুণ করলে কী হবে, x/y সমান পেয়ে যাবো, x/y সমান পেয়ে যাবো দেখো 4k3 বাই
3, তাই তো 4k3/3 এটা পেয়ে গেলাম। হলো এই পর্যন্ত। তাহলে এটাকেও আমরা k4 ধরবো, এটা একটা ধ্রুবক, ঠিক আছে। x/y এর মানটা এটা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে একটা জিনিস আমরা পাচ্ছি x সমান y k4, এই জিনিসটা আমরা সিদ্ধান্তে এলাম। এবার আমাদের অঙ্ক কী দিয়েছিল? অঙ্ক দিয়েছিল x² + y² প্রপোর্শনাল xy দেখাতে হবে। তো যেটা দেখাতে হয় আমরা কী করি, সেটারই অনুপাত নিয়ে অঙ্কটাকে স্টার্ট করি, অর্থাৎ xy এটা দিয়ে স্টার্ট করবো, দেখাবো এটা সমান কিছুটা ধ্রুবক আসছে। তো x এর মান এখান থেকে আমরা লিখতে পারি k4y, ঠিক আছে, তার হোল স্কোয়ার প্লাস y²। নিচে x এর মান k4y ইন্টু y, সলভ করলে কী পাচ্ছি দেখো, k4 এর হোল স্কোয়ার y² প্লাস y², নিচে k4y²। তাহলে ওখান থেকে উপর থেকে y² কমন নিলে কী হবে, k4 এর হোল স্কোয়ার প্লাস 1, আর নিচ থেকে y² ইন্টু k4, y² কেটে গেল, এই পুরো ধ্রুবকটাকে আমরা k5 দিয়ে ধরে নিলাম। অর্থাৎ আমরা দেখলাম কি x² + y²/xy যে মান সেটা একটা ধ্রুবক। আর যদি ধ্রুবক থাকে তখন এটাকে আমরা কোনাকুনি গুণ করি, xyটাকে কোনাকুনি গুণ করে পরের স্টেপে এখানে লিখতেই পারি গুণ xy, তারপর স্টেপে সমান চিহ্ন ধ্রুবকটাকে তুলে দিয়ে আমরা এটাকে প্রমাণ করে দিতে পারি যে প্রপোর্শনাল xy। প্রুফ হয়ে গেল, ঠিক আছে, বোঝা গেছে। অঙ্কটা একটু জটিল বুঝতে পারছি, বাট ইজি একদম। তোমাদেরকে একটু স্টেপ করে করে দেখাতে হবে, কারণ এই শুধুমাত্র √3 আর √4টা ছিল বলেই তাই জন্য অঙ্কটা একটু জটিল। বাট এই অঙ্কটা যদি তোমার এই স্টেপটা জানা না থাকতো তাহলে কিন্তু একটু প্রবলেম হতো, ঠিক আছে। নেক্সট দেখো, বলছে দেখো ABCD ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে a² - b² c² - d² এর গুণফল এটা b² - c² এর হোল স্কোয়ারের সঙ্গে সমান হবে, ঠিক আছে। এখন কোনো সংখ্যা বা একাধিক সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি হয় তো তার মানেটা কি? তার মানে এটাই যে পাশাপাশি দুখানা সংখ্যা বা পরপর দুখানা সংখ্যার যে অনুপাত সেগুলো সর্বদাই সমান হবে, তাই না? এর সঙ্গে বি এর যে অনুপাত, বি এর সঙ্গে সি এর অনুপাত, আর সি এর সঙ্গে ডি এর অনুপাত, আর যদি থাকতো এইভাবে পরপর চলতো সেটা সমান হবে, ঠিক আছে। আর এই সমান জিনিসটাকে আমরা কি বলেছিলাম, যে এই ধরনের অঙ্কগুলো থাকলে আমরা সেটাকে কে ধরে নিতে পারি, ঠিক আছে। তো কে যদি ধরে নিই তো এখান থেকে ডাইরেক্ট আমরা এর মান পেয়ে যাব কি, এ সমান বিকে ক্রস মাল্টিপ্লাই করে নেবো, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে পাবো বি সমান সিকে, আর সি সমান পাবো কি না ডিকে। এবার দেখো যখনই তুমি বি এর মান বের করেছো সিকে, আর সি এর একটা মান দেখো এখানে অলরেডি এক্সিস্ট করছে ডিকে, তো আমরা সি এর জায়গায় আমরা লিখতেই পারি ডিকে, আর সাথে আর একটা কে রয়েছে এখানে, তো আলটিমেটলি বি এর যে মান চলে আসবে DK²। সেমভাবে আমরা এই বি এর জায়গায় বি এর যে নতুন যে মানটা DK² এটাকেও রিপ্রেজেন্ট করব, ঠিক আছে, ইন্টু কে করলে পাবো DK³ তাই না, DK² আর কে মাল্টিপ্লাই করলে K³ হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ ক্রমিক সমানুপাতি থাকলে এই জিনিসটা তোমাদের কিন্তু করতে হবে, ভালো করে শুনে নাও। আশা করি বুঝতে পারলে তোমরা কিভাবে করলে এটা। এবারে দেখো আমাদের প্রমাণ করতে বলেছে, তো প্রত্যেকটা মান আমরা বের করে নিয়েছি, বাম পক্ষ দিয়ে অঙ্ক স্টার্ট করব, ঠিক আছে। বাম পক্ষ দিয়ে অঙ্কটা আমি আর বসাচ্ছি না, ডাইরেক্ট শুরু করছি এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, বাম পক্ষের যে মান, এর মান কি না DK³, তো DK³ তার স্কোয়ার রয়েছে, ঠিক আছে, মাইনাস B², বি এর মান কি না DK² তার স্কোয়ার। এখন এইটা পুরোটা একটা ব্র্যাকেটে রয়েছে, তো আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিচ্ছি এখান থেকে, মাল্টিপ্লাই বাই C² এর মান মানে এখানে DK² হবে, ঠিক আছে, মাইনাস D² এর কোনো ভ্যালু আমরা পাইনি, তো এটা বসে গেল, ঠিক আছে। আচ্ছা, বাম পক্ষের এবার মানটা আমরা ক্যালকুলেশন করব। তো স্কোয়ার ভেঙে দিলে D² k⁶ মাইনাস এখান থেকে D² k⁴, আর এখান থেকে সলভ করলে আসবে D² k² মাইনাস D², ঠিক আছে। তো এটা আলটিমেটলি সলভ করলে দেখো এখান থেকে D² বের করে নেবো, আর এখান থেকে D² k⁴ কমন নিয়ে নেবো, D² k⁴ কমন নাও, নিলে এখান থেকে হবে k⁴ মানে k² সরি, আর এখান থেকে আসবে তোমার পুরোটাই বেরিয়ে যাচ্ছে তো 1, এখান থেকে সেম D² কমন নিয়ে নাও k² মাইনাস 1। তো এটা সলভ করলে দেখো পাচ্ছি D⁴, কোথা থেকে 4 এলো, এই 2 আর এই 2 মাল্টিপ্লাই করে D⁴ গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায়, আর k⁴ তো রয়েছে, আর সাথে k² মাইনাস 1 দুটো টার্ম রয়েছে, তাই জন্য এটাকে আমরা হোল স্কোয়ার লিখলাম, ঠিক আছে। তো এটাই আমাদের কাজ বাম পক্ষে, আর কিছু করার দরকার নেই। এবার ডান পক্ষটা আমরা করে নিচ্ছি, ঠিক আছে। তো ডান পক্ষ কি বলছে দেখো, ডান পক্ষ বলছে B² মাইনাস C² এর পাওয়ারে হোল স্কোয়ার,
ঠিক আছে? তো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দেখো কী হবে, ভি এর ভ্যালু কি না, বি এর ভ্যালু এখান থেকে দেখে নাও ডি কে স্কোয়ার, ক্লিয়ার? তো তার হোল স্কোয়ার দেবো, কেন এই যে স্কোয়ারটা দেখতে পাচ্ছ, বি এর ভ্যালু ডি কে স্কোয়ার, তার মাথায় স্কোয়ার আছে মানে এটা পুরোটার মাথায় হোল স্কোয়ার, মাইনাস সি স্কোয়ার, সির ভ্যালু কি ডি কে, তো তার স্কোয়ার আছে তার মানে ডিকের পুরোটার স্কোয়ার দিতে হবে, আর এদের বাইরে পুরোটার বাইরে হোল স্কোয়ার হবে, এই হোল স্কোয়ারটার জন্য এটা পুরোটার জন্য হোল স্কোয়ার হলো, তাহলে এখানে হবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস এখানে হবে ডি স্কোয়ার কে স্কোয়ার বাইরে হোল স্কোয়ার। এবারে বোঝো ভিতর থেকে কি কমন যাচ্ছে, কমন যাচ্ছে দেখো ডি স্কোয়ার, ভালো করে দেখো ডি স্কোয়ার আর কে স্কোয়ার, এইটা কমন যাচ্ছে, তো কি পড়ে আছে আলটিমেটলি কে স্কোয়ার পড়ে আছে মাইনাস 1 পড়ে আছে, ব্র্যাকেটের মধ্যে হলো যা হওয়ার এটা। এবারে যখনই এই হোল স্কোয়ারটা ভেঙে দেবো তো এটা হয়ে যাবে ডি টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 4 আর কে স্কোয়ার মাইনাস 1-এর হোল স্কোয়ার। দেখো বাম পক্ষের সঙ্গে যে ডান পক্ষের মানটা হুবহু মিলে গেছে, তো আমরা বলতেই পারি এলএইচএস সমান আর এইচএস, তো প্রমাণিত হয়ে গেল, আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল, তাই না? ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছ? দেখো এখানে প্রশ্ন দিয়েছে যদি এক্স সমান সিওয়াই প্লাস বিজেড, ওয়াই সমান এজেড প্লাস সিওএক্স এবং জেড সমান বিএক্স প্লাস এ ওয়াই হয়, তাহলে প্রমাণ করো এই অনুপাতটা। তিনখানা টার্ম দেওয়া আছে অনুপাতের মধ্যে, প্রত্যেকটা অনুপাত এই এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এ স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার সমান জেড স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার, এটা আমাকে প্রুভ করতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট যেটা দেওয়া রয়েছে সেখান থেকে আমরা অঙ্কটাকে স্টার্ট করি। এই যে এক্স সমান সি ওয়াই প্লাস বি জেড দেওয়া রয়েছে, এটাকে আমরা কি করছি উভয় পক্ষে এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি, এই এক্সের সাথে উভয় পক্ষে এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি, করলে কী হবে এখান থেকে দেখো সি এক্স ওয়াই প্লাস এখান থেকে বি এক্স জেড, অর্থাৎ আমরা এখান থেকে লিখতেই পারি যে এক্স স্কোয়ার সমান সি এক্স ওয়াই প্লাস বি এক্স জেড। কেন করলাম এটা? স্যাম্পল অঙ্কের দিকে তাকাও, প্রমাণ কি করতে বলছে দেখো, উপরে এক্স স্কোয়ার দরকার, তো এক্স স্কোয়ারের মানটাই আমাদের লাগবে, তাই জন্য আমরা ওটাই করলাম, তাই না? সেমভাবে আমরা এখান থেকে ওয়াই স্কোয়ারের মানটাও নিতে পারি, ওয়াই স্কোয়ার মান কী হবে এ ওয়াই জেড, তার মানে কি ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করছি বোথ সাইডে, সি ওয়াই এক্স মানে সি এক্স ওয়াই একই ব্যাপার, তাই তো? এবারে দেখো জেডের বেলা তোমার আর করার দরকার নেই, তুমি এখান থেকে করতেই পারো সরাসরি, কীভাবে করবে আস্তে আস্তে দেখতে থাকো। যদি একটা জিনিস মনে রাখো, যদি এখান থেকে দুটো প্রমাণ করতে দেয় তাহলে তুমি এইটুকু করে ছেড়ে দাও। এই অঙ্কটা তোমরা দেখবে তোমাদের পেপারের মধ্যে কিন্তু মাল্টিপল টাইম থাকবে, কখন দুটো দিয়ে প্রমাণ করতে দিয়েছে, কখন তিনটে দিয়ে প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা তিনটে দিয়ে প্রমাণ করবো, তাই জন্য আমরা জেডের মানটাকেও করে নিচ্ছি, নো প্রবলেম। জেড সমান জেড স্কোয়ার সমান আসবে কি বি এক্স জেড প্লাস এ ওয়াই জেড, ব্যাস সব কটা করে নিলাম মানগুলোকে। এবার আমাদের কী করতে হবে, বসানোর পালা। প্রথম দুটো স্টেপ করছি দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার করছি, ঠিক আছে? কী করছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এটাকে 1 নম্বর নাম দাও, 2 নাম দাও, এটা 3 নম্বর নাম দাও, 1 বিয়োগ 2 করছি দেখো, অর্থাৎ আমরা লিখতেই পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাম পক্ষের সঙ্গে বাম পক্ষের বিয়োগ হবে সমান ডান পক্ষের সঙ্গে ডান পক্ষের বিয়োগ হবে, বি এক্স জেড, ঠিক আছে, মাইনাস এ ওয়াই জেড মাইনাস সি এক্স ওয়াই, ঠিক আছে? দেখো সি এক্স ওয়াই কিন্তু কেটে গেল, তো পড়ে থাকছে কি, পড়ে থাকছে এখান থেকে কমন নিয়ে যেটা পড়ে থাকবে সেটা লিখব, অর্থাৎ জেডকে কমন নিয়ে নেব, বি এক্স মাইনাস এ ওয়াই এটাই পড়ে থাকবে, তাই না? বি এক্স মাইনাস এ ওয়াই, আর জেডের মান দেখো অলরেডি আমাদের অঙ্কে দেওয়া রয়েছে, যেটা কিন্তু বি এক্স প্লাস এ ওয়াই, তাই না? আর এখানে দেখো বি এক্স মাইনাস এ ওয়াই রয়েছে, তার মানে আমরা এখান থেকে সলভ করলে পেয়ে যাব বি এক্স এ প্লাস বি এ মাইনাস বি, কিসের সূত্র এটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি বি এক্সের হোল স্কোয়ার মাইনাস এ ওয়াইয়ের হোল স্কোয়ার, তাই না? অর্থাৎ বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, স্কোয়ার টার্মগুলোকে আমরা ভেঙে দিলাম প্রত্যেকের কাছে, এটা যেমন 1 থেকে 2 করলাম, তাই তো? এখান থেকে কিন্তু আমাদের অঙ্কে কিন্তু শেষ নয়, আমি দুটো টার্ম দেখাচ্ছি তারপর 2 থেকে 3-এও দেখাচ্ছি, মানে এই ওয়াই স্কোয়ার সঙ্গে এই জেড স্কোয়ার এই যে ব্যাপারটা, ফার্স্ট দুটো স্টেপকে প্রমাণ করে দিই, কারণ ন্যাচারালি পরীক্ষা যদি কোশ্চেনটা আসে স্বাভাবিক দুটো দিয়েই আসবে এই অঙ্ক যদি আসে, তবুও যদি 3টে দিয়ে আসে তাও আমি দেখিয়ে দেবো, চিন্তা নেই। তো দেখো এটা এই পর্যন্ত আসার পরে কিন্তু আমাদের শেষ নেই, কারণ এরপরে আমাদের আরও করতে হবে, কী করতে হবে, এই যে বি স্কোয়ার এক্স স্কোয়ার, কী বললাম বি স্কোয়ার এক্স স্কোয়ারকে সমান চিহ্নের এদিকে নিয়ে নেবো,
অর্থাৎ এদিকে তো এক্স স্কোয়ার অলরেডি রয়েছে, তার সাথে আমরা নিয়ে নেব বি স্কোয়ার এক্স স্কোয়ার, এবং এই যে মাইনাস ওয়াই স্কোয়ারটাকে সমান চিহ্নের এদিকে নিয়ে চলে আসবো প্লাস ওয়াই স্কোয়ার, আর এদিকে যেমন মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল তেমন রইল। মুদ্রা কথা কি, এক্সগুলোকে একদিকে করলাম, ওয়াইগুলোকে একদিকে করলাম। ক্লিয়ার? এবারে বাস, বেশি জটিলভাবে ভাবার দরকার নেই। এখান থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে নাও, নিলে কী হবে 1 মাইনাস বি স্কোয়ার। এখান থেকে ওয়াই স্কোয়ার কমন নিয়ে নাও, হয়ে যাবে 1 মাইনাস এ স্কোয়ার। তোমার দরকার কি? তোমার দরকার এক্স স্কোয়ারের তলায় একটা টার্ম, তো কি আসবে 1 মাইনাস এ স্কোয়ার আসবে। এরপর তোমার দরকার কি ওয়াই স্কোয়ার তলায় আরেকটা টার্ম, কি আসবে ক্রস মাল্টিপ্লাই হয়ে 1 মাইনাস বি স্কোয়ার আসবে। দেখো প্রথম দুটো স্টেপ প্রমাণ হয়ে গেছে। সিমিলার ওয়েতে তোমাকে কিন্তু করতে হবে সেকেন্ড আর থার্ড ওয়ালাটা, অর্থাৎ তখন তুমি লিখবে কি 2 মাইনাস 3, একই কেস করে যাবো, একই জিনিস করব, তখন লিখবো ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাই না? দেখো ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তো এখান থেকে কি আসবে আলটিমেটলি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার করলে দেখো এ ওয়াই জেড কেটে যাবে, তো এখান থেকে আসবে সি ওয়াই এক্স মাইনাস বি এক্স জেড। আশা করি বুঝতে পারলে, কারণ জায়গাটা আমার শর্ট বলে আমি একটু শর্টে করছি, ঠিক আছে? কারণ এখানে ডিটেলস আমি করে দিয়েছি। তো ক্যালকুলেশন করলে এখান থেকে কি কমন যাবে, এখান থেকে এক্স কমন যাবে, সি ওয়াই মাইনাস বি জেড। এক্সের মান যদি বসিয়ে দিই, দেখো এক্সের মান সি ওয়াই প্লাস বি জেড, সি ওয়াই প্লাস বি জেড ইন্টু সি ওয়াই মাইনাস বি জেড, তার মানে এখানে আসবে যেটা সেটা কি সি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার জেড স্কোয়ার, এটা আসবে। তো সেম ওয়াইগুলোকে একদিকে নিয়ে নেবো, অর্থাৎ ওয়াই স্কোয়ার এদিকে নিয়ে কমন নিয়ে নিলে হবে কি 1 মাইনাস সি স্কোয়ার, আর এদিকে জেড স্কোয়ার এদিকে গিয়ে কমন নিলে 1 মাইনাস বি স্কোয়ার। তোমার কি দরকার, ওয়াই স্কোয়ার তলা একটা টার্ম, জেড স্কোয়ার তলা একটা টার্ম, তো ওয়াই স্কোয়ার তলায় কি আসবে ক্রস মাল্টিপ্লাই হয়ে 1 মাইনাস বি স্কোয়ার আসবে, আর জেড স্কোয়ার তলায় কি আসবে এখান থেকে 1 মাইনাস সি স্কোয়ার আসবে। তো এই 1 নম্বর, এটাকে 4 নম্বর নাম দাও, এটা 5 নম্বর নাম দাও, 4 আর 5 মিলে আমরা প্রমাণ করে দিতেই পারি, ঠিক আছে? এটা সমান এটা সমান এটা, ঠিক আছে? প্রুভড। বুঝে গেছে? দেখো এখানে দেওয়া আছে কি পিথাগোরাসের উপপাদ্যটা বিবৃত করো, প্রমাণ করো। তো বিবৃতটা অলরেডি দেখো আমি রেডি করে দিয়েছি, কারণ এতটা লেখা সময় লাগবে সেই জন্য, ঠিক আছে? কি বলছে, কোন একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের উপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমান। তো একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, যেখানে এটা হচ্ছে লম্ব, বিটা যেটা ভূমি, এবং সিটা হচ্ছে আমাদের অতিভুজ। সমকোণের বিপরীতে যেটা থাকবে সেটা অতিভুজ, ঠিক আছে? তো এই সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো অতিভুজের সমান মানের একটা আমরা বর্গক্ষেত্র করেছি, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান, ঠিক আছে? অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে যে ছোট বর্গক্ষেত্রটা তৈরি হয়েছে যার ক্ষেত্রফল, যার একটা বাহুর দৈর্ঘ্য এ, তো তার ক্ষেত্রফল কত হবে এ স্কোয়ার। আর দ্বিতীয় যে ভূমির সমান করে যে বর্গক্ষেত্র আঁকা হয়েছে তার একটা বাহুর দৈর্ঘ্য যদি বি হয়, তো তার ক্ষেত্রফল হবে বি স্কোয়ার। তো সেক্ষেত্রে অতিভুজের উপর যে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার সাথে সমান হবে, এই দুটো যোগ করতে হবে, ঠিক আছে? অর্থাৎ বড়টার ক্ষেত্রফল ছোট দুটোর স্কোয়ারের ক্ষেত্রফলের যোগফলের সাথে কিন্তু সমান, এটা আমাদের কিন্তু প্রুভ করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের কিন্তু প্রুভ করে দেখাতে হবে, আর এটাই পিথাগোরাস করেছিলেন, তো তোমাদেরকেও পরীক্ষার সময় এটাই করতে হবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, তো মোটামুটি আমরা একটা ছবি টেনে নিলাম। আচ্ছা, আমাদের প্রয়োজনীয় যতটুকু ছবি আমরা টেনে নিলাম। সেকেন্ড। দেখো, তো এই ছবিটার জন্য আমরা প্রমাণ করবো। আমাদের পরীক্ষার সময় তো অত বড় ছবিগুলো আমরা করতে পারবো না, বা ওইরকমভাবে তো দেখাবো না, আমাদের দেখাতে হবে এইরকম ছবি দিয়ে, ঠিক আছে? তো এখানে যেটা প্রদত্ত সেটা কি, একটা সমকোণী ত্রিভুজ বলে দেওয়া আছে, অর্থাৎ এবিসি ত্রিভুজ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এটা বলে দেওয়া আছে, ঠিক আছে? সমকোণী ত্রিভুজ। এবারে বলছে কি প্রামাণ্য, প্রদত্তর পরে কি করতে হয়, প্রামাণ্য লিখতে হয়। তো প্রামাণ্য কি লিখতে পারি, দেখো অতিভুজ কোনটা, এখানে সমকোণ কোনটা দেখানো হয়েছিল, এখানে দেখানো হয়েছিল এটা সমকোণ, তাহলে এখানে বিসি স্কোয়ার সমান অতিভুজ কি বিসি স্কোয়ার সমান লম্ব কোনটা, এখানে এবিটা অথবা এসিটা যেটা খুশি ধরো, তো আমি এবি ধরলাম, লম্ব স্কোয়ার
যোগ ভূমি স্কোয়ার অর্থাৎ ভূমি এসি। সবসময় মনে রাখবে লম্ব আর ভূমিটা সমকোণের সঙ্গেই থাকে, ঠিক আছে? অর্থাৎ সমকোণ যেটা হবে তার একদিক, তার সন্নিহিত যে দুটো বাহু, একটা লম্ব হবে একটা ভূমি হবে, যেটা খুশি ভাবতে পারো, ঠিক আছে? তো একটা এবি স্কোয়ার একটা এসি স্কোয়ার। সাধারণত ভূমির উপরে যেটা দণ্ডায়মান থাকে সেটাকে লম্ব বলা হয়, বাট এই ছবি দেখো একটু ঘুরিয়ে আঁকা আছে, ঠিক আছে? আচ্ছা, অঙ্কন, এই জিনিসটা করতে গেলে আমাদেরকে একটা অঙ্কন করতে হবে। কি অঙ্কন করা হয়েছে না, সমকৌণিক বিন্দু এ থেকে বিসি এর উপরে ডি একটা লম্ব অঙ্কন করা হয়েছে, অর্থাৎ এডি একটা লম্ব অঙ্কন করা হয়েছে, ঠিক আছে? তো সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর, অতিভুজ বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করা হলো, এটা আমাদের বলে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে প্রদত্ত কমপ্লিট, প্রামাণ্য কমপ্লিট, অঙ্কনও কমপ্লিট। এবার আমরা চলে আসছি সরাসরি প্রমাণে। 4টে পার্টে আমাদের উপপাদ্য হয় জানো, ঠিক আছে? তো প্রমাণ যেটা করতে হবে সেটা কি, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, একটা ছোট, এই যে ছোট একটা ত্রিভুজ যেটা দেখতে পাচ্ছ এদিকে, অর্থাৎ অ্যাঙ্গেল একটা এবিডি আর আরেকটা ত্রিভুজ এডিসি, এটা দুটো টুকরো হয়ে গেছে। বড় ত্রিভুজটাকে আমরা ভাগ করে দিয়েছি এডি লম্ব আঁকার পরে। দেখো এদিকে একটা ত্রিভুজ হয়েছে, এদিকে একটা ত্রিভুজ হয়েছে, ঠিক আছে? তো এই দুটো ত্রিভুজ কিন্তু পরস্পর সদৃশ, ঠিক আছে? আচ্ছা, কিভাবে আসছে সেটাকে আমরা দেখছি। প্রথমত দেখো, সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজের উপরে এডি যে লম্ব টানা হয়েছে তার ফলেই কিন্তু আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ সিবিএ, দেখো সিবিএ, প্রথমে দেখো এবিডি অর্থাৎ এদিকে ছোটটা নিচ্ছি, এবং ত্রিভুজ সিবিএ এটা হচ্ছে পরস্পর সদৃশ, ঠিক আছে? এটা পরস্পর সদৃশ। ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ সিবিএ পরস্পর সদৃশ লিখে দিলাম। এবারে দেখো আসল যে জায়গাটা এখান থেকে আমাদের প্রবলেম হবে, ঠিক আছে? যে জায়গাটা আমাদের এখান থেকে একটু প্রবলেম হবে, একটু দেখো। এর পরে যে লাইনটা আমরা লিখবো, পিথাগোরাস উপপাদ্য সাধারণত সবাই মুখস্থ করে লিখে দেয়, বাট তোমরা মুখস্থ করবে না আজকের পর থেকে। ভালো করে দেখো, এইখানে যে লেখাটা হয় সেই লেখাটার জন্যই সবার প্রবলেম তৈরি হয়। সেই লেখাটা আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি কীভাবে লিখবে, দেখো। বাট একদম ইজি, তো একবার বুঝে নাও, নিজে থেকে লিখতে পারবে। সদৃশ্য যদি হয়ে থাকে, কোন দুটো ত্রিভুজ নিচ্ছি দেখো, আমরা এবিডি নিচ্ছি আর তার সাথে বড় ত্রিভুজ নিচ্ছি সিবিএ, এবিসি লিখছি, ঠিক আছে? তোমাদের যাতে ডাউট না হয় আমি এক্ষেত্রে এবিসি লিখলাম, ওকে? দেখো, তো ছোট ত্রিভুজ এবিডি, তো মনে রাখবে আমি একটাই কাজ করব, আমি নেব ভূমি বাই অতিভুজ অথবা অতিভুজ বাই ভূমি। কি বললাম? নয় ভূমি বাই অতিভুজ, নয় অতিভুজ বাই ভূমি, যা ইচ্ছা তুমি নিতে পারো, ওকে? তো আমার ক্ষেত্রে আমি কি করছি, যেহেতু আমার প্রমাণটা এবি স্কোয়ার দরকার, তাই জন্য আমি আগে অতিভুজটাকে রাখছি, পরে নিচে ভূমি রাখছি। এইটুকুই জাস্ট মনে রাখবে তুমি, যে তোমার অতিভুজ আগে তারপরে ভূমি। তুমি চাইলে ভূমি আগে নাও, নিচে অতিভুজ নিতেই পারো, কোনো সমস্যা নেই, তোমার এক লাইন এক্সট্রা হবে সাজিয়ে নেওয়ার জন্য, ওকে? তো আমি দেখো অতিভুজ, বড় ত্রিভুজের জন্য অতিভুজ কোনটা, দেখো বড় ত্রিভুজের জন্য অতিভুজ কোনটা, বিসি। আচ্ছা, প্রথমে এবিডি নিয়েছি, তো এবিডি মানে ছোট ত্রিভুজ নিয়েছি, তো ছোট ত্রিভুজের জন্য অতিভুজ কোনটা, এবি। কারণ কি, দেখো এটা 90 ডিগ্রি, এটা সমকোণ, তো এটা যদি সমকোণ হয়ে থাকে তো তার অতিভুজ কোনটা হবে, এইটাই তো হবে, এবিটাই তো তার অতিভুজ, তাহলে এবি বাই ভূমি মানে কোনটা, বিডি নিলাম। সিমিলারলি বড় ত্রিভুজ মানে গোটা এবিসি ত্রিভুজটার কথা বলা হচ্ছে, তো বড় ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কোনটা, বিসি, আর ভূমি কোনটা, এবি। এখানে দেখো অতিভুজ হচ্ছে তোমার বিসি, আর এর হচ্ছে ভূমি, কমন যে ভূমিটা অর্থাৎ এবি নেবো, ঠিক আছে? এসি নয়, এবি নেবো, কমন সাইড নিতে হবে, যে ত্রিভুজের সাথে তুমি সদৃশ্যতা প্রমাণ করতে চাইছো তার কমন সাইডটা নিতে হবে, ঠিক আছে? এবি। তো এখানে দেখো আমরা ক্রস মাল্টিপ্লাই করলে কি পেয়ে যাব, এবি স্কোয়ার সমান বিসি ইন্টু সিডি, বিসি ইন্টু বিডি হয়েছে। এটাকে 1 নম্বর নাম দিয়ে দাও। এবারে দেখো দ্বিতীয় ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা বলতে পারি, আবার ত্রিভুজ, এবার ডান দিকের টেকে নাও, ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ, ওকে? সেম কাজ করব। দেখো প্রথমে কি নেবে, অতিভুজ বাই ভূমি, তো কোন ত্রিভুজ আগে নিয়েছি, এডিসি ত্রিভুজ মানে ছোট ত্রিভুজ, তো এডিসি ত্রিভুজের যে ভূমি কোনটা, এখানের ভূমি কোনটা, অতিভুজ কোনটা, এসি বাই ভূমি মানে সিডি। এবার কি আছে, এবিসি ত্রিভুজ, তো এবিসি ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে বিসি, আর এর ভূমি নেব কোনটা, নেব এই দিকেরটাকে ভূমি ভাববো, ঠিক আছে? এদিকেরটাকে ভূমি ভাববো, অর্থাৎ এসি নেব,
কেন? আমাদের সবসময় কমন সাইড নিতে হবে, যে ত্রিভুজের সাথে নিচ্ছে তার একটা বাহু কমন নিতে হবে, এইভাবে মনে রাখবে। তাহলে এসি স্কোয়ার সমান বিসি ইন্টু সিডি, এটা হয়ে গেল আমাদের 2 নম্বর। এবারে 1 আর 2 আমরা যোগ করে দিয়ে পাচ্ছি কি দেখো, 1 আর 2কে যদি যোগ করে দাও তাহলে পাবে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান এদিকে বিসি ইন্টু বিডি প্লাস এদিকে বিসি ইন্টু সিডি। তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান, এখান থেকে বিসি কমন নিয়ে নাও, নিলে কি পড়ে থাকবে দেখো, বিডি প্লাস সিডি। ওকে, তাহলে এখান থেকে দেখো বিসি ইন্টু বিডি প্লাস সিডি, দেখো বিডি প্লাস সিডি মানে এখান থেকে এইটুকু আর তার সাথে আবার এখান থেকে এইটুকু, তো যোগ করলে কি গোটা বাহুটা পাবে না, মানে বিসি পাবে, অর্থাৎ এখান থেকে পেয়ে গেলে বিসি স্কোয়ার। তার মানে আলটিমেটলি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার, আর ওটাই দেখো আমাদের এখানে কিন্তু প্রমাণ করার কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা প্রমাণ করে দিলাম পিথাগোরাসের উপপাদ্য, এখানে আমাদের কিন্তু প্রমাণ কমপ্লিট হয়ে গেল।